সবাইকে শুভেচ্ছা দিয়ে আজকের আমাদের রাউন্ড টেবিল শুরু করছি। রাউন্ড টেবিলের বিষয়টা হচ্ছে ডেটা ম্যাটার্স, নাম্বার অ্যান্ড এভিডেন্সেস আর কি টু ডিসেবিলিটি ইনক্লুসিভ সোসাইটি, যেটা বাংলায় করলে দাঁড়ায় হচ্ছে তথ্যই শক্তি, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের সংখ্যা ও প্রমাণের গুরুত্ব কি, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। জিনিসটা সিম্পল করে বললে এই হয় যে অ্যাকচুয়ালি বাংলাদেশে কি পরিমাণ প্রতিবন্ধী আছে এটা কোনো সঠিক ডেটা নেই। আপনার যদি সঠিক ডেটা না থাকে তাহলে এই সমাজ কিভাবে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করবে? এখন প্রতিবন্ধী কেন, যে কোনো জনগোষ্ঠী, আপনার দেশে কতটুকু কৃষক আছে এটা যদি সঠিক সংখ্যা আপনি না জানেন তাহলে আপনি এই কৃষকদের জন্য কিভাবে করে আপনি কাজ করবেন? সমাজ কিভাবে কৃষকদের জন্য ফ্যাসিলিটি অফার করবে কিংবা তাদের ডেভেলপ করবে? একইভাবে প্রতিবন্ধী কত আছে এটা যদি আপনি ঠিক মতন সংখ্যা না জানেন তাহলে আমরা কিভাবে করে কাজ করব? আমরা এই ব্যাপারে কথা বলার আগে একটু প্রথমে আমাদের একটা পরিচয় পর্ব করে নেই। আমার নাম আনিকা রহমান লিপি, আমি কাজ করি সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, এবং সেখানে মূলত ট্রেনিংটাকেই আমি দেখি। সিডিডি হচ্ছে একটি রিসোর্স অর্গানাইজেশন যারা ডিসেবিলিটি ইনক্লুশনে টেকনিক্যাল সাপোর্ট সহ কিছু মডেল, কিছু নিউ আইডিয়াসকে আমরা পাইলটিং করি। আমরা কাজ করি মোটামুটি সব ধরনের স্টেক হোল্ডারদের সাথেই। থ্যাংক ইউ। আমি আজিজা রহমান, উপপরিচালক। আমি এসেছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে। আপনারা সবাই জানেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারি পরিসংখ্যান সংস্থা হিসেবে সকল ধরনের পরিসংখ্যান দেশের জন্য প্রণয়ন করে থাকে। আর আমি মূলত কাজ করি ইন্ডাস্ট্রি অ্যান্ড লেবার উইংয়ে। আমরা রিসেন্টলি 2022-23 এবং 24 সালে ডিসেবিলিটি মডিউলটা আমাদের শ্রমশক্তি জরিপে আমরা অন্তর্ভুক্ত করেছি। আমি অ্যালবার্ট মোল্লা, নির্বাহী পরিচালক, অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন। অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন আমরা 18 বছর যাবৎ ডেডিকেটেডলি প্রতিবন্ধী মানুষদের ক্ষমতায়নে আমরা কাজ করছি। আমাদের সবচাইতে প্রায়োরিটি জায়গা হচ্ছে স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট। বিগত 18 বছর যাবৎ এটা চেষ্টা করছি। এখানে বেশ কিছু ইনোভেশন আমাদের আছে। ডিজিটাল ইনক্লুশন কিভাবে সম্ভব, এই জায়গায় আমরা খুব ব্যাপকভাবে একটা ইম্প্যাক্ট আনার চেষ্টা করছি। আমি আজিজা আহমেদ, আমি কাজ করছি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক বিবিডিএনে। বিবিডিএন মূলত বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের একটা ট্রাস্ট, এবং আমরা মানে অনেকটা এবিএফের মতোই আমরা কাজ করি স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট নিয়ে। প্রতিবন্ধী ব্যক্তিরা কিভাবে আমাদের মূল জনশক্তির মধ্যে অন্তর্ভুক্ত হবেন এবং তারা কিভাবে সেলফ এমপ্লয়মেন্ট বা ওয়েজ এমপ্লয়মেন্ট কিভাবে তারা তাদের মানে লাইভলিহুড নিশ্চিত করবেন এবং আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখবেন, এই ব্যাপারে আমরা কাজ করি। মূলত প্রাইভেট সেক্টরের সাথেই আমরা তাদের এনগেজমেন্ট, তাদের ক্যাপাসিটি বৃদ্ধি, তাদের স্কিলস এই ব্যাপারে বাড়ানো এবং তাদের হ্যান্ডহোল্ডিং করে কীভাবে পার্সন উইথ ডিসেবিলিটিদের জন্য কর্মবান্ধব একটা পরিবেশ সৃষ্টি করা যায়, এই জন্য আমরা কাজ করি। আমি মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী, পেশাগতভাবে একজন আইনজীবী। আর আমি নিজে একজন প্রতিবন্ধী ব্যক্তি এবং ডিসেবিলিটি রাইট নিয়ে কাজ করছি, ইনক্লুশন নিয়ে। আমি মাহাদি, কাজ করছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা। আমি শাহরিয়ার আজম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার রিপোর্টিং টিমে আছি। আমি মোহাম্মদ মাহবুবুল মনির, মহাসচিব সুইট বাংলাদেশ। একইভাবে আমি প্রেসিডেন্ট কেয়ারার অ্যালায়েন্স বাংলাদেশ। আমাদের সুইট বাংলাদেশের জার্নি হচ্ছে 48 বছর। আমরা সারা বাংলাদেশব্যাপী কাজ করে যাচ্ছি। আমরা স্কুলিংয়ের মাধ্যমে আমাদের এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে জীবনমুখী শিক্ষা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের সারা বাংলাদেশে 500-র অধিক স্কুল আছে, প্রায় 35 থেকে 40 হাজার প্রতিবন্ধী ব্যক্তি আছে। বিশেষ করে আমরা এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে কাজ করি। আমার প্রতিবন্ধী ধরন হয়েছে সরকারিভাবে 12 ধরনের, তার মধ্যে 4 ধরনটাকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। যারা নিজের কথা বলতে পারে না তাদের কথায় সুইট বাংলাদেশ বলে। একইভাবে আমরা বলি, সবসময় বলি আমরা পিছিয়ে পড়া, আমরা কিন্তু এটা ডিফার হয়ে বলি আমরা পিছিয়ে রাখা। কারণ এদেরকে পিছিয়ে রাখছি এই কারণে আমরা সমাজে অনেক কিছু বলি, বাস্তবিক ক্ষেত্রে আমরা সেটা প্রতিফলন করতে পারিনি। তাছাড়া আমরা সরকারের যে প্রণীত আইনগুলি নিয়ে মানুষকে দ্বারগাড়া পৌঁছিয়ে দিই, তাদের অধিকারটা নিশ্চিত করি। তাদের এই সন্তানদের যে অধিকার আছে, সরকারের যে আইন আছে সেটাকে বিকশিত করার জন্য আমরা বাবা মাদেরকে
কাউন্সিলিং করে তাদেরকে বুস্ট আপ করি। এটা হচ্ছে আমাদের মূল কাজ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইকরাম কবির, আমি ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার এবং সিএসআরও কাজ করি। আমি কাজী মুতমাইন্না তাহমিদা, বাংলাদেশ ব্যাংকে আছি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টে। আপনারা অনেকেই জেনে থাকবেন যে বাংলাদেশ ব্যাংক তার ইউজুয়াল যে কার্যক্রম সেটা বাদেও আর্থিক অন্তর্ভুক্তিমূলক অনেক কার্যক্রম গ্রহণ করে থাকে। তো আমাদের ডিপার্টমেন্ট, আরও কিছু ডিপার্টমেন্ট আছে, আমাদের ডিপার্টমেন্ট মূলত সেই কাজগুলি নিয়ে কাজ করে আর কি। আমার নাম তারেক, অ্যান্ড আমি বাংলাদেশের সবচেয়ে ইনক্লুসিভ ব্যাংকের এমডি। আমি শাহরিয়ার খান, আমি সিনিয়র এক্সিকিউটিভ এডিটর বিজনেস স্ট্যান্ডার্ডের, এবং আমি সাংবাদিকতায় আছি 91 সাল থেকে। আমার নাম শাহ মোহাম্মদ মাহবুব, আমি এখন কাজ করছি মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর হিসেবে। তারেক ভাই, আপনার সাথে পরিচয় হয়েছিল আমি যখন বিডাতে ছিলাম। বিডাতে অনেকদিন ছিলাম, ওই যে চাইনিজ একটা উদ্যোক্তাদের সম্মেলন, আপনার সাথে লাঞ্চে একই টেবিলে বসেছিলাম। তো আমি 18 ব্যাচের একজন কর্মকর্তা, মানে 1999 সালে জয়েন করেছি, চাকরি 27 বছর, এখন অতিরিক্ত সচিব। এর আগে আমি অনেক জায়গায় কাজ করেছি। আমাদের চাকরির ধরন যেটা আর কি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসতে হয়। মৎস্য পরিসম্পদ, শিপিং মিনিস্ট্রি, ফুড মিনিস্ট্রি, এনভায়রনমেন্ট। বিডাতে অনেকদিন ছিলাম। আমি কিছুদিন কনসালটেন্সির কাজ করেছি জাতিসংঘে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনে। তারপর এখন সমাজসেবার দায়িত্ব নিয়েছি। বেসিক্যালি মানে যে বিষয়টা নিয়ে আলাপ হচ্ছে তার মধ্যে আমি বোধহয় আপনাদের সবার সবচেয়ে কম জানি, কারণ আপনারা প্রফেশনালি এই কাজটা নিয়ে করেন। আমার মূল কাজ হচ্ছে মূলত কোঅর্ডিনেশন, সবার সাথে সমন্বয় করে যাতে একটা সব ক্ষেত্রেই সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে ভালো একটা, এখন যেখানে আছি সেখান থেকে যাতে আর একটু বেটার পজিশনে যেতে পারে, এটাই হচ্ছে আমার অবজেক্টিভ আর কি। তো আশা করছি আপনাদের সাথে আলোচনা থেকে আজকে কিছু শিখতে পারবো, আর আমার যেটা ফাইন্ডিংস সেটা বলার চেষ্টা করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা বিফোর উই মুভ অন টু দি মেইন ডিসকাশন, আমি জাস্ট একটা কতগুলো পয়েন্ট তৈরি করতে চাই যে আমাদের এখানে ডেটা এমনিতে জেনারেলি আমাদের যে বিভিন্ন ধরনের ডেটা, এগুলোকে নিয়ে বিভিন্ন সময় ইকোনমিস্টরা সংশয় প্রকাশ করেন। এটা ইকোনমিক ডেটা হোক, হাউসহোল্ড সার্ভের ডেটা হোক, বিভিন্ন রকম। বিবিএসের রিসেন্ট টাইমসে ডেটা নিয়ে বিভিন্ন সজ্জন ব্যক্তিরাই বিভিন্ন কোশ্চেন করেছেন, কিন্তু এখানে একটা জাস্ট পিকচার দিই যে কেন আমরা আজকে ডেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে পপুলেশন এবং হাউজিং সেন্সাস অনুযায়ী 2022 সালে যে দেখা যাচ্ছে যে পার্সন উইথ ডিসেবিলিটি কী পরিমাণ আছে, 1.43%। মানে 100 জনের মধ্যে 1.5 জনের মতো আছেন যে পার্সন উইথ ডিসেবিলিটি। এটা হলো 22 সালের সেন্সাস। আবার ন্যাশনাল সার্ভে অন পার্সনস উইথ ডিসেবিলিটি 2021, এটা ওয়াশিংটন গ্রুপ মডিউলে করা সার্ভেটা, সেখানে দেখা যাচ্ছে 7.14। ডিফারেন্সটা এইরকম। আবার ন্যাশনাল সার্ভে অন পার্সনস উইথ ডিসেবিলিটিস 2021, এটা হলো জেনারেল রেট, মানে দুই মেথডে করা, সেটাতে দেখা যাচ্ছে 2.80। তারপরে আছে আরেকটা হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে 2016-এ করা, সেটা দেখা যায় 6.94, মানে 7 জন, 100-তে 7 জন। আর ইনক্লুশন ওয়ার্কস প্রোগ্রাম 2020-এর এটা এস্টিমেট করা হয়েছে, দেখেন রেঞ্জটা কি, 1.4 থেকে 31.9। নর্মালি একটা সমাজে ধরে নেওয়া হয় যে 10%-এর উপরে আপনার পার্সনস উইথ ডিসেবিলিটি। এখন ডিসেবিলিটি মানে কিন্তু শুধু ডিসফিগারমেন্ট না, মানে একটা লোক হাত ভাঙা, পা ভাঙা বা নেই, সেটা না। ডিসেবিলিটি অনেক রকম ক্রাইটেরিয়া, যে সোসাইটি যেভাবে করে। আমি যতদূর জানি আমাদের এখানে 12 রকম ক্রাইটেরিয়াতে ডিসেবিলিটি আছে। এটা অন্য দেশে হয়তো 13 রকম 14 রকম থাকতে পারে। তাই ডিসেবিলিটির কিন্তু এই রেঞ্জটাকে চিন্তা করেই কিন্তু আপনার আমাদের সার্ভেতে থাকা উচিত, সো দ্যাট নেশন ক্যান প্ল্যান অন হাউ টু ইনভেস্ট ইন দেম। একটা হলো রিচিং আউট টু বেটারমেন্ট অফ দি পিপল, আরেকটা হলো টু মেক দেম ইউজফুল ফর দ্য সোসাইটি ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার। সো কিন্তু যেখানে আপনার নাম্বারই ঠিক নাই, আপনার যেখানে ওয়ার্ল্ড ওয়াইড আপনার 10%-এর উপরে 15% হতে পারে, কারণ আপনার কারো দৃষ্টি প্রতিবন্ধী, কেউ হয়তো শ্রবণ প্রতিবন্ধী, কেউ হয়তো বুদ্ধি প্রতিবন্ধী। আবার দেখেন ইলন মাস্ক, সে কিন্তু একটা বুদ্ধি প্রতিবন্ধী, আপনি জানেন কিনা জানি না। হ্যাঁ, তো সেটাকে হাইলি সাকসেসফুল। আবার যে হাইলি সাকসেসফুল না তার ব্যাপারে আমি আনকাইন্ড হব এমন তো না। সো আমরা এটাই, মানুষ তো এটাই। সো এই যে নাম্বারটা আমরা ঠিক মতো না করতে পারলে তাহলে আমরা কীরকম হিউম্যান বিইং হলাম।
এটাকে নিয়ে আমরা পড়ব। আমি প্রথমে রিমার্কের জন্য একরাম কবিরকে বলছি যে কাইন্ডলি মেক সাম ইনিশিয়াল রিমার্কস। আমরা আজকের এই রাউন্ড টেবলে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আমরা কিভাবে যুক্ত হলাম, তো এটি বলতে গিয়ে আমি একটু বলি যে আমাদের সিএসআর এর একটা ব্যাকগ্রাউন্ড বলি, যে আমাদের রেগুলেটর বাংলাদেশ ব্যাংকের সব ব্যাংকগুলোর জন্য একটা সিএসআর সুন্দর ডিটেইলড একটা গাইডলাইন আছে, এবং আমার মনে হয় যে এইটাই একমাত্র সেক্টর যেখানে রেগুলেটর সুন্দর করে গাইডলাইনটা সাজিয়ে দিয়েছেন। তো সেখানে আবার 4টা ভাগ আছে, যে আমাদের বাজেট, আমি এক বছরে সিএসআর এর জন্য বাজেট যতটা অ্যালোকেট করি তার 30% এডুকেশন, 30% স্বাস্থ্য, 20% আমাদের ক্লাইমেট চেঞ্জ এবং এনভায়রনমেন্ট, এবং 20% আদার্সের মধ্যে আপনার স্পোর্টস, শিল্প সাহিত্য এগুলো সব পড়ে। তো আমরা ব্র্যাক ব্যাংক থেকে গত 4 বছর আগে আমরা নিজেরা বাংলাদেশ ব্যাংকের সিএসআর গাইডলাইনের আলোকে আমরা নিজেদের একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি, এবং স্ট্র্যাটেজি তৈরি করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা কোন দিকে আসলে ফোকাস করব, যে এডুকেশনে কি করব, স্বাস্থ্যে কি করব, পরিবেশে কি করব, এগুলো আমরা নিজেরা ডিফাইন করে ঠিক করে নিয়েছি। স্বাস্থ্যে আমাদের ফোকাসটা হলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে স্বাস্থ্যসেবা দেওয়া, স্বাস্থ্যসেবার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করা। সেই সুবাদে আমরা অনেকগুলো কাজ করে যাচ্ছি, সেগুলোর কথা আমি এখন না বললাম। কিন্তু একই সাথে আমরা চেয়েছি যে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের এবং এই জনগোষ্ঠীর, এবং এটা একটা জাতীয় ইস্যু মনে করে আমরা যেন এইটাতে অ্যাডভোকেসি করতে পারি, আমরা যেন সমাজে একটা আলোচনা সব সময় বজায় রাখতে পারি, যেন আমরা আমাদের নীতি নির্ধারণীতে যারা আছেন তাদের কাছে আমাদের তথ্যগুলো পৌঁছে দিতে পারি। এবং আমরা ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এটুকু বলতে পারি যে আমরা এই বিষয়টি নিয়ে আমাদের দেশে প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কাজ করা, আমরা উই আর ভেরি কমিটেড। আমাদের আজকের এই ডায়ালগটা সেইটারই একটা অংশ, আমাদের অ্যাডভোকেসির অংশ। শাহরিয়ার ইতিমধ্যে আমাদের টাইটেলটা বলেছেন, আমরা আসলে সংখ্যাটা জানি না, এবং আমরা চাই যে এই সংখ্যাটা যেন আমরা সঠিক সংখ্যা একটা জানতে পারি, জানার পরে ওইটা অ্যাকসেপ্ট করে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক পরিমণ্ডলে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে একেবারে লজিক্যালি মানুষের সম্মান দিয়ে, ভাই একটু আগে বললেন যে আমরা আসলে সরিয়ে রাখছি, এই সরিয়ে রাখাতে থেকে সরে এসে আমরা যেন আসলেই অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ হতে পারি। আমাদের প্রধানমন্ত্রী উনি ইলেক্টেড হওয়ার পরে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে ওনার প্ল্যানগুলো উনি ধীরে ধীরে বলছেন। আমরা এটাও আশা করব যে এই রাউন্ড টেবলের তথ্যগুলো যেন আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমরা পৌঁছতে পারি। অনেক ধন্যবাদ সবাইকে। আহ্বান করছি অ্যাডভোকেট রেজাউল করিম সিদ্দিকী, উনি প্রতিবন্ধকতা অন্তর্ভুক্তি বিশেষজ্ঞ। উনি আমাদের কাছে এখন একটা ডেটা পিকচার দিবেন যে এই ল্যান্ডস্কেপটা কি। আসলে কিনোট না, আমি মনে করি যে আজকের আলোচনাটা খুবই টাইমলি একটা আলোচনা, সামনেই বাজেট, এবং এই আলোচনাটা শুরু করার জন্য একজন অ্যাক্টিভিস্ট হিসেবে, একজন ইনক্লুশন এক্সপার্ট হিসেবে আমার অভিজ্ঞতা থেকে আমি একটু কিছু শেয়ার করব। কারণ এখানে এমন সব বিশেষজ্ঞ আপনারা সবাই আছেন বিভিন্ন দপ্তর থেকে, আমার কিনোট দেওয়ার মতন স্পর্ধা আছে মানে এটা আমি মনে করি না। আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু বিষয় শেয়ার করতে চাই আপনাদের সাথে। এই ডাটা কি এটা নিয়ে আর কথা না বলি, আমরা সবাই জানি। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে একটা মানে এই ছেঁড়া কাগজও আমার কাছে একটা ডেটা, একটা বাদামের ঠুঙ্গাও আমার কাছে একটা ডেটা। কারণ ওইটা থেকে বিশ্লেষণ করে আমি আমার অনেক কিছুতে আমি অ্যারাইভ করতে পারি, অনেক ডিসিশনে। সো সব কিছুই যা দেখি, যা পাই, যা ছুঁই, যা অনুভব করি, আমি মনে করি এগুলোর ভিত্তিতে আমাদের ডাটাটা হয়। ডাটা রিফাইন করে আমরা ডিসিশনগুলো নেই। যেটা আমি বলতে চাই আমার স্পেশালিটির জায়গা থেকে,
কনফিডেন্টলি, সেটা হচ্ছে ডিসেবিলিটি ডেটা এবং এটার যে লিগ্যাল ইমপ্লিকেশন। শাহরিয়ার ভাই যেটা বলছেন যে ডেটার মধ্যে যে একটা বৈসাদৃশ্য বা আছে, মানে এটা খুবই নর্মাল, শুধু বাংলাদেশে না, এটা পৃথিবীর মানে অনেক দেশে, প্রায় সব দেশে ডিসেবিলিটি নিয়ে এই আকাশ পাতাল, এই গালফ অফ ডিফারেন্স কিন্তু আমরা দেখতে পাই। এবং এটা দেখতে পাওয়ার যে কারণগুলো, সেই কারণের একটা কে অ্যাড্রেস করেছে হলো আমাদের এই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক যে আন্তর্জাতিক সনদ, যে কনভেনশনটা আছে, যেটা বাংলাদেশ সই করেছে জাতিসংঘের লেটেস্ট কনভেনশন সিআরপিডি, সেই সিআরপিডির একটা পরিপূর্ণ আর্টিকেল, এটাতে 33টা সাবস্টেন্টিভ আর্টিকেল আছে, তার ওয়ান অফ 33, এই আর্টিকেল 31, এখানে এই ডেটা কালেকশন, ডেটা কীভাবে কালেক্ট করতে হবে এই ব্যাপারে একটা কমপ্লিট একটা আর্টিকেল তারা ডেডিকেট করেছে কিন্তু। এবং এইটা আমাদেরকে কিন্তু বাইন্ড করে, দিস ইজ বাইন্ডিং আপন আস, বিকজ আমরা এটাকে সই করেছি, বাংলাদেশ এটা সই করেছে, উই আর কমিটেড। এবং আমরা প্রতি 4 বছর পর জাতিসংঘ গিয়ে এটা হাজিরা দিয়ে এটার ইমপ্লিমেন্টেশনের স্টেটাস আমাদের কিন্তু দিতে হয়, কেমন? সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমরা যখন কোনো ডাটা নিয়ে কথা বলি, আমি মনে করি যে আমাদের এই আর্টিকেল 31 শুড বি দ্য গাইডিং ডকুমেন্ট আমাদের জন্য। সেখানে বলেছে রাষ্ট্রপক্ষ সমস্ত ধরনের ডাটা কালেক্ট করবে প্রতিবন্ধিতা রিলেটেড, সিআরপিডি ইমপ্লিমেন্টেশন রিলেটেড, এবং এই ডাটাটা তারা ডিসএগ্রিগেট করার জন্য বলেছে কিন্তু। আমরা যেমন শুধু প্রতিবন্ধিতা বলতে মাথায় র্যাম্প করলে সব শেষ হয়ে যাবে, যে এই যে একটা জিনিস সেট হয়েছে এখান থেকে বের হওয়ার জন্য কিন্তু ওনারা ডিসএগ্রিগেট করতে বলেছে, বেসড অন ইম্পেয়ারমেন্টের ধরন, জেন্ডার, আরও যা আছে। এবং ওনারা এটাও বলেছে যে আমাদের এই ডাটা কালেকশনের পদ্ধতিটা অ্যাক্সেসেবল হইতে হবে এবং ডাটা ডিসেমিনেশনও অ্যাক্সেসেবল হইতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে এটা আমাদের সেফ হইতে হবে, ডাটা প্রোটেকশনের ব্যবস্থাটা থাকতে হবে, যে একজন প্রতিবন্ধী ব্যক্তির ডাটা আছে, ওদের প্রতিবন্ধী ব্যক্তি তার হালকা পাতলা ডিগনিটি নষ্ট হইলে অসুবিধা না, এটা ওপেন করে দিই, এরকম কিছু ভাবা যাবে না। সো ওই গাইডিং ডকুমেন্টটা যদি আমরা ফলো করি, তাহলে আমাদের মনে করতে হবে যে এটা অপশনাল না, এটা ম্যান্ডেটরিভাবে আমাদের ফলো করতে হবে। এবং আমরা ওই যেটা আছে, অসঙ্গতি যেটা আছে, সেটা কিন্তু খুব ইজিলি তখন আসলে আমরা রিমুভ করতে পারবো। এবং এরপরে আমি যেটা বলতে চাইছি, ডাটাটা আমাদের কেন দরকার, কোনো এক্সপ্লেনেশনে না গিয়ে আমি শুধু বলবো যে আমরা যদি বিন্দুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোনো উন্নয়নের ভাবনা করতে চাই অনেস্টলি, তাহলে ডাটার বিকল্প আমাদের হাতে আসলেই কিছু নাই। যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমাদের এই ডাটাটা লাগবে। সিআরপিডি রিপোর্ট যেটা আমরা বললাম যে 4 বছর পর ওখানে গিয়ে দিতে হয় জাতিসংঘে হাজির হয়ে, সেইটাও কিন্তু করার জন্য এই ডাটাটা আমাদের লাগবে। এবং আমাদের যত রকমের পলিসি, যে আমাদের এতগুলো আইন হয়েছে বাংলাদেশে, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন যেটা 13 সালে হয়েছে, খুব কম দেশেই এত কমপ্লায়েন্ট একটা আইন আছে। আমি অন্ততপক্ষে 18টা দেশে আমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। আমি সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এইরকম আইন, এত কম্প্রিহেন্সিভ আইন, এতটা সিআরপিডি কমপ্লায়েন্ট আইন আমাদের অনেক দেশে নাই, উন্নত দেশে নাই। সো এই আইনগুলো করার জন্য কিন্তু এই ডাটাগুলো আমরা তখন কাজে লাগিয়েছি, আমাদের সাথে কনসাল্ট করা হয়েছে, আমরা ডাটা দিয়েছি এবং তার ভিতরে এসেছে। সো যে কোনো ডিসিশন মেকিং, প্রোগ্রাম, পলিসি মেকিং সব কিছুর সময় আমাদের এই ডিসেবিলিটি ডাটা মাস্ট অ্যান্ড শুড বি ডিসএগ্রিগেটেড। যেটা বলবো প্রিভ্যালেন্স, শাহরিয়ার ভাই একদমই এটা দিয়ে শুরু করেছেন, পরে সেই সব টাইম আমি ডিটেইলে যাব না। আমি শুধু একটা জিনিস বলবো যে একই দেশে একই সময়ে একই ডিপার্টমেন্ট থেকে কিংবা 2টা সরকারি ডিপার্টমেন্ট থেকে বা 3টা ডিপার্টমেন্ট থেকে যে ডেটাটা আমরা পেয়েছি, সেখানে একটা এমন ডিফারেন্স যে 1.43 হচ্ছে লোয়েস্ট, হায়েস্ট আমরা অ্যাটলিস্ট পাচ্ছি 7.14%, যেটা 2021-এ। 22-এ 1.43 দেখেন, আবার তার 1 বছর আগে 21-এ আবার এই আরেকটা ডিপার্টমেন্ট সরকারে বলছে 7.41। তাহলে এখানে 5.71% কিন্তু ডিফারেন্স, আর 1% ডিফারেন্স মানে ম্যাটার অফ 17 লাখ, তো 5% মেন 1 crore। তো 1 বছর আগে আমরা যা ছিলাম এখন আবার
1 কোটি কমে গেলাম, ব্যাপারটা কেমন হয় না? তো এটা দোষ না, আমি যেটা আগেও বলেছি, এটা দোষ না, এরা সমস্যা তৈরি করেছে মেথোডোলজি। আমরা যে মেথোডোলজিটা ফলো করি, আমরা প্রশ্ন করি কি, আমরা বলি আপনি কি প্রতিবন্ধী ব্যক্তি, আপনার কি প্রতিবন্ধিতা আছে, এই প্রশ্নটাই তো আমরা করি। আর প্রশ্নটা হওয়া উচিত কি, ভাই আপনি কি চোখে কি চশমা পরার পরেও ভালো দেখেন, চশমা পরার পরেও কি আপনি মানে খারাপ দেখেন, আপনি কি কানে হিয়ারিং এইড পরার পরেও শুনতে কম পান? প্রশ্নটা এরকম যদি হয়, দেন ওই রেসপন্ডেন্ট কিন্তু সাপোর্টিভ ফিল করবে, স্টিগমা কম মানে অনুভব করবে, অ্যান্ড হ্যাপিলি বলবে হ্যাঁ ভাই আমার চশমা তো এরকম, মানে চশমা খুললেও মানে পড়লেও আমি কম দেখি, তো তাহলে তো আপনার একটু ডিফিকাল্টি আছে কাজে না? হ্যাঁ আমার তো অনেক ডিফিকাল্টি, চোখে মানে সব দেখতে পায় না। তো দেখেন এই যে প্রশ্নের স্টাইল, এই যে ধরন, এই ধরনটার কারণে কিন্তু এই গালফ অফ ডিফারেন্সটা তৈরি হয়ে গেছে আসলে। only this one, মানে this is the key reason behind this gulf, কেমন? তো ওই জায়গাটা, এই গালফ কমানোর জন্য সারা বিশ্ব জাতিসংঘের নেতৃত্বে একটা কমন একটা সলিউশন দিয়েছে, যেটা হচ্ছে যে ওয়াশিংটন গ্রুপ কোশ্চেনের, ওরা এটাকে এন্ডোর্স করেছে জাতিসংঘ। সেখানে ওই সব হাত পা ভাঙাচোরা কিনা এগুলো না দেখে ওরা সোশ্যাল পার্টিসিপেশনের ক্ষেত্রে কি কি ব্যারিয়ার লাগবে কিংবা কি সাপোর্ট লাগবে এটার উপরে ফোকাস করে একটা শর্ট সেট অফ কোশ্চেনিয়ার তৈরি করেছে। এইটা ফলো করলে পরে ওয়ার্ল্ড ওয়াইড আমরা কম্পেয়ারেবল ডাটাটা পাই, যে ওয়ার্ল্ড ব্যাংক বলছে 16% পপুলেশন ওয়ার্ল্ডের হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি। ওরা তার মানে মানে তথ্যভিত্তিক সায়েন্টিফিক গবেষণা করে এই কথাটা বলছি, তো ফেলে দিতে পারবো না। তাহলে আমরা কেন, আমরা 1.43 বলছি, এটাও তো আমরা গবেষণা করেই করছি, এটাও তো আমরা গবেষণা ছাড়া করি নাই, তাই না? তাহলে এই যে ডিফারেন্সটা হচ্ছে কেন? বিকজ ওরা ওয়াশিংটন গ্রুপ ফলো করেছে, আমরা করিনি। আবার এমন অদ্ভুত ব্যাপার ঘটে, একই কোশ্চেনারের মধ্যে আপনার এই আমাদের মেডিকেল মডেলেরটাও ফলো কর কোশ্চেন দিচ্ছে, আবার ওই ওয়াশিংটন গ্রুপেরটাও দিচ্ছে, ফলে একই গবেষণায় দুইটা ডাটা বেড়াই আসতেছে। এই 2021 যে গবেষণা আমি এখানে দিয়েছি, আপনি দেখবেন এক জায়গায় রেজাল্ট 7.14%, আরেক জায়গায় বলছে 2.80%। ওয়াই? একই গবেষণা, ঠিক আছে? যে এইটার কারণ আসলে এই মেথোডোলজি, মানে হাউ উই আর ফ্রেমিং দ্য কোয়েশ্চেনিয়ার। তো কম্পেয়ারেবল ডাটা পাওয়ার জন্য আমাদের একটাই ফলো করতে হবে, দ্যাট শুড বি এই যে ওয়াশিংটন গ্রুপ, এইটা ফলো করলে আমাদের অনেক কিছুর সমাধান আসলে হয়ে যাবে। এরপরে ডিসক্রিপেন্সির কারণগুলো, যেটা আমি মানে অনেকগুলো লিখছি ফর দ্য সেক অফ টাইম, কিছু স্কিপ করব। প্রধান কারণ হচ্ছে যে আমাদের মাথায় ডিসেবিলিটি মানে মেডিকেল মডেলটা গেঁথে আছে। আমরা দেখি হাত পা চোখ এগুলা কেমন, এরা হচ্ছে মেডিকেল মডেল। মানে আপনার নেশা হচ্ছে যে আপনি ওর চোখে সমস্যা থাকলে চোখ ঠিক করে দিবেন, মানে সবসময় হাতুড়ি বাটাল প্লাস এগুলো নিয়ে আমাদের মাথায় ঘুরি, যে বডির মধ্যে যা সমস্যা হচ্ছে আমি মেরামত করব, রিপেয়ার করব। সে এটার মেডিকেল মডেল এখানে বেরিয়ে আসতে না পারলে আমাদের কোনো কিছু সলিউশনটা আসলে হবে না। সেকেন্ড হচ্ছে যে ইনকনসিস্টেন্ট, এটা আমি আসলে বলে ফেলছি যে মেথোডোলজির জায়গায় আমরা ডিফারেন্ট মেথোডোলজি ফলো করছি, সো এই কাল্পটা তৈরি হচ্ছে। এবং উইক কোঅর্ডিনেশন, যেটা আসলে খুবই বাস্তবতা, সরকারও চেষ্টা করছে, কিন্তু ওটা মানে বিভিন্ন মিনিস্ট্রির বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা থাকে, বিভিন্ন রকম ডাটা থাকে, কোঅর্ডিনেশনটা থাকে না, ফলে আমরা এক এক ডিপার্টমেন্টে এক এক ডাটা পাই এবং একটা গোলক ধাঁধায় পড়ে যায়। আরেকটা হচ্ছে যে এটা ইন্টিগ্রেটেড ডাটা সিস্টেম, এটাও নাই আসলে, ইন্টার কানেক্টিভিটি নাই। ওই হাসপাতালওয়ালারা একরকম ডাটা করছে, সোশ্যাল ওয়েলফেয়ার স্যার আছেন এখানে, স্যার অনেক অনেক মানে আরও ভালো বলবেন এটার উপরে, যে ওইখানে এক ধরনের ভাবে, এটা হচ্ছে এই ইন্টার কানেকশনটা নাই বিধায় আমরা কিন্তু অসঙ্গতিটা দূর করতে চেয়েও পারছি না। প্রত্যেক মিনিস্ট্রি এটা চায়, কিন্তু হয়ে উঠছে না, জাস্ট বিকজ অফ যে একটা পয়েন্টে আসা হচ্ছে না। আর একটা হচ্ছে যে পার্টিসিপেশন অফ পিপল উইথ ডিসেবিলিটি, এটা কিন্তু এটাও অপশনাল না, এটা হচ্ছে যে আমাদের সিআরপিডির আর্টিকেল 4.3-তে বলে দিয়েছে সরকার বেসরকার হোয়াটএভার যে কোনো পলিসি মেকিংয়ের কাজ করুক, এরকম প্রোগ্রামের কাজ করুক, মাস্ট মিনিংফুলি কনসাল্ট উইথ পিপল উইথ ডিসেবিলিটি অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভ অর্গানাইজেশনস।
এটা কিন্তু ম্যান্ডেটরি, নট অপশনাল। তাহলে আমাদের যে ডাটা সিস্টেম ডেভেলপ করা, কোশ্চেনিয়ার ইচ্ছে, সেখানে আমরা কতটাই পার্টিসিপেট করার স্পেস তৈরি করতে পেরেছি, এটা একটা মানে বিষয়, এবং এই কারণে অসঙ্গতিটা কিন্তু তৈরি হয়। আমি আরেকগুলো বলেছি, রিপিট করছি না আর কি, স্কিপ করে যাচ্ছি। যেই জায়গাটা আমি অনেক বেশি আজকে একটু গুরুত্ব দিয়ে বলবো, ছোট স্লাইড কিন্তু গুরুত্ব দিয়ে বলবো, সেটা হচ্ছে যে আমাদের লেবার ফোর্স সার্ভে 2017 সাল পর্যন্ত 16 সাল পর্যন্ত আমার জানা মতে ডিসেবিলিটি রিলেটেড এরকম ডাটা ট্র্যাকিংয়ের কোনো ব্যবস্থাই ছিল না। আমি অন্তত লেবার ফোর্স সার্ভের মধ্যে ওই জায়গাগুলো দেখি নাই, পাই নাই ডিসেবিলিটি রিলেটেড। বাট এখানে একটা ম্যাজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, খুবই চমৎকার, যেটা আমাদের অনেক খুশির বিষয়। 2022 সালে যে লেবার ফোর্স সার্ভেটা হয়েছে, ওনারা এখানে ওয়াশিংটন গ্রুপ কোয়েশ্চেনিয়ার ফলো করেছেন, এবং এটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো। বাংলাদেশে ওয়াশিংটন গ্রুপ কোয়েশ্চেনিয়ার ফলো করবে, এটা আমাদের কাছে স্বপ্নের মতো। তো স্বপ্নটা 22 সালে পূর্ণ হয়েছে, এবং ওখানে কিন্তু আমরা একটা সত্য ঘটনা পেয়ে গেছি। যেহেতু এটা ওয়াশিংটন গ্রুপে হয়েছে, ফলে আমরা একটা কাছাকাছি মানের রিয়েল ডাটা আমরা পেয়েছি। যেই ডাটাটা ওনারা বলছে যে 98.81% পার্সন উইদাউট ডিসেবিলিটি, আমাদের টোটাল যে ওয়ার্ক ফোর্স, তার এই প্রায় 99% হচ্ছে অপ্রতিবন্ধী ব্যক্তি। তাহলে আমাদের জন্য থাকছেটা কি? উই কনস্টিটিউট 8% অফ টোটাল, সো উই ডিজার্ভড সেম in the same representation in the public service, private service, everywhere. But আপনারা যদি আপনাদের কলিগদের মানে দেখেন, আপনার অফিসে যদি দেখেন, আমি যদি আমার জায়গায় দেখি, আমি তো দেখি না 10% ওয়ার্কফোর্সে তো আমি আমার কলিগকে তো পাই নাই। শিক্ষাক্ষেত্রে আমি তো আমার ক্লাসে সারা জীবনে শুধু ইউনিভার্সিটি গিয়ে একজন পেয়েছি, আর তো কাউকে কোনো ক্লাসে আমি পাই নাই। হোয়ারস 10% আমার সহপাঠী থাকার কথা ছিল, নো, তারা তো নাই। তাহলে এই যে এত বিরাট একটা ডিফারেন্স, এটা কিন্তু এই 22 সালের ইয়েতে তথ্যভিত্তিকভাবে আমাদের সামনে আসছে। তাহলে এই সলিউশনটা এখন আমরা তাহলে কী করব? বিশ্বব্যাংকেও জাতিসংঘের গবেষণাতে, ইউএনডিএসের গবেষণাতেও সেম ধরনের ডাটাই তারা দিয়েছে। ওরা বলেছে অপ্রতিবন্ধী ব্যক্তিদের তুলনায় প্রতিবন্ধী ব্যক্তিরা অর্ধেক পরিমাণ এন্ট্রি করে, চাকরি পায়। অর্থাৎ আমাদের বেকারত্ব ডাবল। আমার ক্লাসমেট, আমরা একই মেধা, একই রকম, ও চাকরি পাচ্ছে, আমি পাচ্ছি না। হয় আমি নিজে আমার ব্যক্তিগত, আমি জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় 2008 এবং 2009 পরপর 2 বার 3টা ফেজ পার করে আমি ভাইবা পর্যন্ত গিয়েছি, কিন্তু আমি জজ হতে পারি না। আই শুড বি ওয়ান ইন দ্য বেঞ্চ, আমি তো পারি নাই, তাই না? তাহলে এই কারণে রিপ্রেজেন্টেশনগুলো যে আমাদের কম, এটা যদি আমি না জানি, তাহলে তো আমি অ্যাডভোকেসি করতে পারবো না। দিস ইজ ওয়াই উই নিড ডিসেবিলিটি ডাটা। এবং লাস্টলি আমি যেটা বলবো, যে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের উপরে এটার এই যে চাকরি না পাওয়া, চাকরি পেয়ে কম বেতন পাওয়া, বা বেশি বেতন পেয়েও খারাপ লাইফ লিড করা, অ্যাডিকুয়েট স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ এ হিউম্যান রাইট। আর আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের স্ট্যান্ডার্ড অফ লিভিংই নাই, কি অ্যাডিকুয়েট থাকবে? দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি যদি 1 লাখ বেতন পাই, আমার বন্ধু যদি 1 লাখ বেতন পায়, আমার 40,000 টাকা চলে যায় থেরাপি, মেডিসিন, এইটা ওইটা, এগুলো দিয়ে, বিকজ আই এম ডিসেবিলিটি। আমার গাড়ি ভাড়া 10 টাকায় আমি গাড়ি ভাড়া দিতে পারি না, আই নিড এ কার, তখন আমার উবার যেতে হয়। তাহলে আমার এই যে 40,000 টাকা ডিসেবিলিটি রিলেটেড কস্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি মাস চলতেছি কীভাবে? 60,000-এ, আর আমার বন্ধুটা 1 লাখে। তো ওর স্ট্যান্ডার্ড অফ লিভিং তো আমার থেকে হাই থাকছে সেম বেতন নিয়ে, তাই না? সেইখানে আমরা সোশ্যাল প্রোটেকশন ডিজার্ভ করি, এবং মনে করি যে আমাদের যে জিডিপির 0.6% অনলি ইনভেস্ট করা হচ্ছে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের ডিসেবল স্পেসিফিক সোশ্যাল প্রোটেকশনে। ওয়ারেজ এটা গবেষণায় বলা হয়েছে এটা শুড বি 1% মিনিমাম। তো জিডিপির 0.0 থেকে 1-এ যাইতো তো মানে শত কোটি টাকার ব্যাপার। তো এগুলো আমাদের এই সামনের যা বাজেট আছে, আমি মনে করি যে এটাকে সামনে অ্যাড্রেস করা হবে, যে ওভারনাইট আমরা চাই না 1% বা হোক জিডিপির, বাট এটা শুড বি ইনভেস্টেড, মানে ইনক্রিজড গ্র্যাজুয়ালি, প্রগ্রেসিভলি এটা আসুক। আমি 3টা সুপারিশ দিয়ে শুধু শেষ করে দিব, আমি মনে হয় অনেক সময় নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আমাদের ডেটা সিস্টেম,
এইটাকে একটু কাইন্ডলি বদলাতে হবে, এটা ইন্টিগ্রেটেড করতে হবে, সমন্বয় করতে হবে, যাতে আমরা একটা ভালো কোঅর্ডিনেটেডভাবে ডিসিশন পলিসি মেকিংগুলো করতে পারি। আমাদের প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের সংগঠনগুলোকে যে কোনো প্রোগ্রাম, পলিসি তৈরির প্ল্যানিং, মনিটরিং থেকে শুরু করে থ্রু দ্য সাইকেল আমাদেরকে ইনক্লুড করার স্পেস তৈরি করতে হবে, আদারওয়াইজ দিস ট্রেন উইল নট মুভ। এবং লাস্ট হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এবং কোঅর্ডিনেশনের জায়গায় আমি আগেও বলেছি যে আমাদের সমস্ত ডিপার্টমেন্ট চায় যে এই জায়গাটা সমাধান হোক, কিন্তু এইটা স্লো হয়ে আছে, আগাচ্ছে না, বিকজ সদিচ্ছা থাকা সত্ত্বেও যে কোঅর্ডিনেশনের মেকানিজমটা এখনও পর্যন্ত স্ট্রং হয় নাই। যারা যারা ইনসাইলো মানে একটা আইল্যান্ডের মধ্যে থেকে কাজ করতে মানে হচ্ছে মানে ফলে আমরা আসলে সলিউশন পাচ্ছি না। সো এই কোঅর্ডিনেশনটা যদি মানে বাড়ানো যায়, আমি মনে করি যে আমাদের যে গালফ তৈরি হয়েছে ডাটার অসঙ্গতি, এটা আস্তে আস্তে নদীতে আসবে, তারপরে খাল, এরপরে কোনো গালফই থাকবে না। ধন্যবাদ। আমরা এবার একটু আলোচনা আসে সবার কাছ থেকে শুনতে চাই। প্রথমে সবচেয়ে যেহেতু আমরা বিবিএস এর ডেটা নিয়ে কথা বলেছি, আমি প্রথমে আজিজুর রহমান আপাকে অনুরোধ করছি যে একটু বলেন যে এই তথ্য উপাত্তর যে ঘাটতি, এই যেগুলো আমাদের প্রশ্ন, এটার এই ঘাটতির মূল চ্যালেঞ্জগুলো কি, কেন এগুলো ঘাটতি হলো এবং এটা কিভাবে সলভ করা যায়? ভাইয়াকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, যিনি কিনোটটা উপস্থাপন করেছেন। উনি এত সুন্দরভাবে সব বিষয়গুলো বলেছেন। তো আমার কথায় অনেকটা এরকমই আসবে। তারপরও যেহেতু আমাদের ডাটা সিস্টেমটা কেমন, এটা একটু সবাইকে ডিসক্রাইব করা প্রয়োজন, কেন আসলে আমাদের বিষয়টা হচ্ছে। তো আমি একটা বিষয় বলতে চাই যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আসলে প্রতিবন্ধিতা বিষয়ক পরিসংখ্যান সংগ্রহকে মানে অত্যধিক গুরুত্ব দিয়ে থাকে, এবং যার জন্য আমরা বিগত বড় বড় যত সুমারি এবং সার্ভে হচ্ছে সবগুলোতেই আমরা প্রতিবন্ধিতা বিষয়ক পরিসংখ্যান আসলে সংগ্রহ করে থাকি আর কি। বিশেষ করে আমাদের বড় সুমারি আমরা যেটা বলে থাকি পপুলেশন অ্যান্ড হাউজিং সেন্সাস, সেখানে আমরা নিয়ে থাকি, এবং আমাদের যে আরও কিছু সার্ভেগুলো আছে সেখানে আমরা প্রতিবন্ধিতা বিষয়ক পরিসংখ্যান দিয়ে থাকি। তবে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয় যে সুমারি এবং সার্ভের আসলে ডাটা কালেকশন সিস্টেমটা আলাদা। প্রত্যেকটা সার্ভে এক একটা উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়। তো সেক্ষেত্রে আসলে আমরা যখন পপুলেশন সার্ভে থেকে ডিসএবিলিটিটা আমরা নির্ণয় করি, তখন দেখা যায় এটা সারা বাংলাদেশে একটা কাজ হয়। এবং আমি এর আগে আমাদের যিনি কিনোট প্রেজেন্ট করেছেন উনি যেহেতু বললো প্রতিবন্ধিতার অনেক ধরনের শনাক্তকরণে অনেক ধরনের পদ্ধতি রয়েছে। আমরা যদি আমাদের আইন দেখি, যেখানে প্রতিবন্ধিতা এবং অটিজম দুটা মিলিয়ে আমাদেরকে 12 ধরনের প্রতিবন্ধিতা চিহ্নিতকরণ করতে হয়। আর আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখি, যেটা ওয়াশিংটন গ্রুপ, সেখানে সেটা আসলে প্রতিবন্ধিতা হচ্ছে এভাবে ধরেছে তারা, এটা একটা ফাংশনাল ডিফিকাল্টিস, অর্থাৎ কাজ করতে গেলে আমার কী ধরনের ফাংশনাল ডিফিকাল্টিস হতে পারে, আমার চোখে দেখা, কানে শোনা, তারপর হচ্ছে আমার মুভমেন্ট করা, এই ধরনের 6 ধরনের ক্যাটাগরির একটা বিষয় আছে। তো প্রথমেই আমার যেটা হচ্ছে যে আমাদের এই 12 ধরনের ক্যাটাগরি এবং ওয়াশিংটন গ্রুপের 6 ধরনের ক্যাটাগরি, এটাকে আসলে একসাথে সমন্বিত করার মতো কোনো কম্পারেবিলিটি এখনও তৈরি হয়নি। যার জন্য আমাদের যখন কাজ করতে হয়, অনেক সময় আমরা ওয়াশিংটন গ্রুপ নিয়ে কাজ করি, আবার অনেক সময় আমাদের দেশের প্রয়োজনে আমরা এই ধরনের 12 ধরনের ক্যাটাগরির প্রতিবন্ধিতা নিয়ে থাকি, কিন্তু দুটোর মধ্যে আসলে আমরা কোনো মিলাতে পারছি না যে 12 ধরনের যে আমরা অটিজমকে নিলাম, এটা নিয়ে আমরা যদি বলি যে আমরা 6 ধরনের করব, সেটার আসলে ম্যাচ করার মতো এখনও কোনো পদ্ধতি হয়নি, যার জন্য দুটো আলাদাই আছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যখন একটা সুমারি হয় সারা বাংলাদেশে, অনেক বড় একটা কাজ হয়, তখন আসলে প্রতিবন্ধিতা শনাক্তকরণটা এটা সঠিকভাবে সম্ভব হয় না। কারণ এই ধরনের অটিজম যেটা, এটা শনাক্তকরণের জন্য আসলে অনেক ধরনের প্রশ্ন প্রয়োজন হয়। কারণ এই 12 ধরনের ক্যাটাগরির জন্য আমি যদি এক একটা
ক্যাটাগরির জন্য তার বৈশিষ্ট্য ভিত্তিতে তাকে চিহ্নিত করতে হয় যে 12 ধরনের মধ্যে উনি কোন ধরনে পড়ছেন। তো সেখানে আসলে আমার তখন অনেক বেশি প্রশ্ন রাখতে হয়, আমাদের শুমারিতে যেটা আসলে রাখা সম্ভব হয় না, যার জন্য শুমারিতে আমরা প্রতিবন্ধিতা শনাক্তকরণটা আমরা স্বাভাবিকভাবেই কিছুটা কম পেয়ে থাকি আর কি, কভারেজটা আমাদের কম হয়ে যায়। এই জন্য আমরা যখন একটা সার্ভে করি এবং যেই সার্ভেটা শুধুমাত্র প্রতিবন্ধিতা শনাক্তকরণের জন্যই করা হয়ে থাকে, সেখান থেকে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পেয়ে থাকি। তো আমাদের এই সার্ভেটা হয়েছিল 2021 সালে, যেটা হচ্ছে ন্যাশনাল সার্ভে অন পার্সন উইথ ডিসএবিলিটিস 2021। তো সেই জন্যই আসলে সার্ভের সাথে শুমারি আমরা সরাসরি যদি মেলাতে চাই আমরা মেলাতে পারবো না, কেননা সার্ভেটা যেটা হয়েছিল সেই সার্ভেটা হয়েছিল শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তি শনাক্তকরণের জন্যই, আর আমাদের শুমারি যেটা হয়েছিল সেই শুমারিটা কিন্তু শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হয়নি, সেটা সারা বাংলাদেশের জনসংখ্যা, গৃহ গণনা এবং তাদের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্সের জন্য হয়েছিল। সেখান থেকে আমরা প্রতিবন্ধিতাও নিয়ে এসেছি, কিন্তু আমি যেটা বললাম যে শুমারিতে আমরা খুব বেশি প্রশ্নপত্র রাখতে পারি না, যার জন্য আমাদের শনাক্তকরণে কিছুটা কম হয়। তো 21 সালে আমরা যে সার্ভেটা করেছি সেটা আমরা খুবই আমাদের ইন্টারন্যাশনাল যে ইউন বডি আছে তাদের সাথে আমরা একসাথে কাজ করেছি, এবং এখানে আমরা 2 ধরনের কোশ্চেনিয়ারই আমরা রেখেছি। ওয়াশিংটন গ্রুপ যেটা 6 সেট অফ কোশ্চেনিয়ার সেটা, এবং আমাদের যে আইন আছে প্রতিবন্ধিতা যে আইনে 12 ধরনের ক্যাটাগরি আছে সেটা আমরা 2 রকমভাবেই প্রশ্নপত্র আলাদা করে করা হয়েছে। এবং এই 12 ধরনের ক্যাটাগরির জন্য আসলে আমাদের ডাটা কালেক্টর যারা তাদেরকেও খুবই এক্সক্লুসিভ ট্রেনিং দিতে হয়েছে যেন তারা এটা শনাক্ত করতে পারে। তারা চেহারা দেখে তাদের বিভিন্ন সিমটম যেটা শুনবে তাদের মায়েদের কাছ থেকে, কিছু কিছু ক্ষেত্রে অনেক মেডিকেল রিপোর্টও প্রয়োজন হয় যে উনি আসলে কোন ধরনের প্রতিবন্ধিতার মধ্যে পড়বে। তো সেখান থেকে আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি, যেটা আমরা 2.8% আমরা ন্যাশনালি পেয়েছি আর কি, যে আমাদের ন্যাশনাল পার্সন উইথ ডিসএবিলিটি থেকে প্রতিবন্ধিতার যেটা রেট আছে। তো সেই জন্য আমাদের আসলে সার্ভে এবং শুমারি থেকে পার্থক্য হয়েছে। এছাড়া আপনারা আরও অন্য যে সমস্ত সার্ভের কথা বলছেন, যেমন আমি যদি বলে থাকি আপনারা হাউস হোল্ড সার্ভের কথা বললেন, হ্যাঁ, তো হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে আছে, সেটার আসলে মূল লক্ষ্য কিন্তু প্রতিবন্ধিতা নিয়ে নয়, সেটার মূল লক্ষ্য হচ্ছে আমাদের দেশে প্রভার্টি এস্টিমেট করা, আমাদের দেশের আসলে প্রভার্টি লেভেল কত সেটা আমরা এস্টিমেট করছি। কিন্তু সেখানেও আমরা প্রতিবন্ধিতা রাখছি এজন্য যে প্রতিবন্ধী হাউসহোল্ডগুলোতে আসলে তাদের ইনকামটা কেমন সেটা সম্পর্কে যেন আমরা ধারণা পাই। কিন্তু সেখান থেকে যদি আসলে আমরা প্রতিবন্ধী প্রিভিলেন্স নেই সেটা কিন্তু আসলে আমাদেরকে সঠিক তথ্য দেয় না, কারণ হাউস হোল্ড ইনকাম এস্টিমেটর সার্ভের আপনার যদি ওই প্রশ্নটা দিয়ে যদি রাইটলি কোনো কিছুই বোঝা না গেল তাহলে তো আপনি এটা বুঝতেই পারলেন না যে প্রতিবন্ধী থাকায় ওই বাসার থেকে আসলে ইনকাম কত হয়। না, ওটা থেকে আপনি যে ধারণাটা পাবেন সেটা হচ্ছে যে যেই খানায় প্রতিবন্ধী রয়েছে তাদের খরচ এবং ইনকাম কেমন হচ্ছে, তাদের প্রভার্টি লেভেলটা কেমন হচ্ছে। কিন্তু আপনার ওই সার্ভে থেকে যদি যেটাকে আমি বলছি যে প্রতিবন্ধী কত সেটা আমরা জানতে চাই, সেটা কিন্তু ওই সার্ভে থেকে ওই সার্ভের উদ্দেশ্য নয়। তারপর আমি লেবার ফোর্স সার্ভের কথা বলছি। আমি আসলে আমার কাছে খুব ভালো লাগছে যে লেবার ফোর্স সার্ভেটা নিয়েও ভাইয়া কথা বলেছেন। লেবার ফোর্স সার্ভেটার সাথে আমি ছিলাম, এটার প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আমি 4 বছর কাজ করেছি, এবং আমরা আইএলওর সাথে প্রথমবারের মতো 2022 সালে লেবার ফোর্স সার্ভেতে প্রতিবন্ধিতা পরিসংখ্যান প্রণয়নের জন্য শ্রমবাজারে কী অবস্থায় আছে আমরা একটা মডিউল ইনক্লুড করেছি, এবং এটা অনেক প্রশংসিত হয়েছে। এবং আমি এটাও বলবো যে আমরা এখান থেকে আসলে লেবার ফোর্স সার্ভে থেকে যেটা আমরা দেখতে চেয়েছি সেটা কিন্তু আসলে দেখতে চাইনি যে সমাজে কত প্রতিবন্ধী আছে, সেটা কিন্তু আমরা এই সার্ভে থেকে দেখতে চাইনি। আমরা যেটা দেখতে চেয়েছি সেটা হচ্ছে যে শ্রমবাজারে যারা কাজ করছে তাদের মধ্যে প্রতিবন্ধিতা নিয়ে যারা কাজ করছে তারা কেমন আছে, সেটাই হচ্ছে আমার সার্ভের মূল মেসেজ, এবং সেটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো সেখানে আমরা, এবং এটা আমরা কন্টিনিউ করেছি, আমরা 22-এ করেছি, 23-এ করেছি এবং 24-এও করেছি, এবং এর পরবর্তীতেও যখন লেবার ফোর্স সার্ভেগুলো হবে আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হয়তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে পরবর্তীতেও যেন এটা ইনক্লুডেড হয়। তো সেখান থেকে আমরা দেখেছি যেটা আসলে শ্রমবাজারে যারা কাজ করে প্রতিবন্ধিতা নিয়ে আর কি, তাদের মধ্যে আসলে যেটা বললো আর কি যে তাদের অংশগ্রহণের পার্সেন্টেজ খুবই কম।
মানে আমি যদি বলি যে যারা লেবার প্রতিবন্ধিতা নিয়ে যারা কাজ করছে তারা হচ্ছে 1.04% ন্যাশনালি ডিসেবিলিটি নিয়ে শ্রমবাজারে অংশগ্রহণ করছে। তো এর মধ্যে আবার আমরা দেখেছি, যদিও আমাদের আমরা একটা স্বল্প সংখ্যক কাজের পেয়েছি তাদের, তো এর মধ্যে আবার আমরা একটা ডিটেল রিপোর্ট করে দেখেছি তারা কি অবস্থায় আছে, যারা কাজ করছে তাদের মধ্যে তারা বেকার কতজন আছে, নারী কতজন আছে, পুরুষ কতজন আছে, এবং তার মধ্যে আমরা দেখেছি যে নারীর অংশগ্রহণ পুরুষদের থেকে আরও অনেক কম। আমি যদি ডেটায় বলতে চাই তাহলে যেটা আমি দেখেছি যে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট যেটা আমরা বলি, সেখানে হচ্ছে আবার ডিসেবিলিটি নিয়ে অংশগ্রহণ করছে 22%, আর ডিসেবিলিটি ছাড়া অংশগ্রহণ করছে 62%। তো আমাদের ন্যাশনালি আসলে আমাদের যে ফিগারটা হয়েছে 22 সালে 61%, তো এটা আসলে ডিসেবিলিটি নিয়ে যারা পার্সেন্ট করছে তারা খুবই কম। আবার যদি মেল ফিমেল দেখি তাহলে মেলরা হচ্ছে 32% আর ফিমেলরা হচ্ছে 11%। তার মানে আমরা এখান থেকে ধারণা পাচ্ছি যে শ্রমবাজারে নারী যারা আছে তাদের অংশগ্রহণটা এখনও পুরুষদের তুলনায় অনেক কম হচ্ছে। তাদের জন্য আমাদের কিছু পলিসি অবশ্যই নেওয়া প্রয়োজন আছে। তো এছাড়াও আরও কিছু বিষয় আমরা এখান থেকে ইন্টারেস্টিং কিছু বিষয় আমরা পেয়েছিলাম যে তারা আসলে কী ধরনের কাজ করে। তো কাজের ক্ষেত্রে আমরা দেখেছি তারা আসলে বেশিরভাগ ক্ষেত্রে স্বনিয়োজিত, অর্থাৎ হয়তো ছোটোখাটো ব্যবসা করছে, এ ধরনের কাজেই আমাদের একটা বেশিরভাগ পার্সেন্টেজ রয়েছে, এবং সেটা হচ্ছে প্রায় 31%ই হচ্ছে আমাদের নিজস্ব কাজ করছে। তো এখান থেকেও আমরা 31% হচ্ছে কাজ করছে, এবং ওন অ্যাকাউন্ট হোল্ডার নিজে নিজে কাজ করছে হচ্ছে 54%। তো এখান থেকে আমরা ধারণা করতে পারছি যে আসলে যারা কাজে আছে তারা, আমরা যেটাকে ডিসেন্ট ওয়ার্ক বলি, সেখানে কিন্তু তারা আসলে নাই। তারা নিজেদের মতো করে হয়তো ছোটোখাটো কিছু করছে, কিন্তু আমরা পেইড ওয়ার্ক যেটাকে বলি, ডিসেন্ট ওয়ার্ক যেটাকে বলি, সেখানে আমাদের অংশগ্রহণ এখনও অনেক কম পেয়েছি আমরা। এবং পড়াশোনার দিক, ইনকামের দিক থেকেও আমরা একটা ইন্টারেস্টিং তথ্য পেয়েছি, যেটা হচ্ছে যে আমাদের ডিসেবিলিটি নিয়ে যারা কাজ করছে ন্যাশনালি তাদের ইনকামটা হচ্ছে 10,470 টাকা, এবং যেটা আবার মেয়েদের মধ্যে কম 8,426 টাকা, এবং ছেলেদের মধ্যে 12,513 টাকা। কিন্তু নারী পুরুষ উভয় ইনকামই যারা ডিসেবল না তাদের ইনকাম থেকেও এখন অনেক কম। আমাদের ন্যাশনালি যারা আমরা ডিসেবল ছাড়া কাজ করছি, আমাদের ইনকামটা থেকে তাদের ডিসেবিলিটি নিয়ে যারা কাজ করে তাদের ইনকামটা কম। তো এই ধরনের আসলে শ্রমবাজার ভিত্তিক বিভিন্ন তথ্য আমরা পেয়েছি। তো আমরা আসলে যেটা করি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, আমরা চাই যে ডিসেবল যারা আছে তাদের অন্তর্ভুক্তির জন্য সব ধরনের তথ্যই যেন আমাদের কাছে থাকে, অর্থাৎ সব ক্ষেত্রে যেন তাদেরকে আমরা ইনক্লুসিভ করার জন্য তাদের জন্য আমরা পলিসি করতে পারি। তবে যেটা আমরা বললাম যে শনাক্তকরণ বা ডেফিনেশন বা ম্যাথোডোলজি, এটা যদি আমরা একটা কমন প্ল্যাটফর্মে আসতে পারি ইন্টারন্যাশনালি এবং আমাদের দেশে, তখন আসলে এই যে মিসম্যাচ যেটা থাকে সার্ভে এবং সেন্সাসের মধ্যে, সেটা অনেক কমে আসবে আর কি। তবে যে তথ্যগুলো আমরা পাচ্ছি এটা খুব আশাব্যঞ্জক যে আমাদের আসলে প্রভার্টিতেও ডিসেবল কত সেটার একটা সংখ্যা আছে, লেবার ফোর্সেও ডিসেবল কত সেটার একটা সংখ্যা আছে। তারপর আমরা আরেকটা সার্ভে করে থাকি, স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সার্ভে, যেটার উদ্দেশ্য হচ্ছে আবার আমাদের বিভিন্ন ম্যাটারনাল মর্টালিটি রেট, ইনফেন্ট মর্টালিটি রেট এগুলো দেওয়া থাকে, সেখানেও আমরা ডিসেবিলিটি নিয়ে থাকি। তো সব জায়গা থেকে আমরা নিচ্ছি যে একটা ধারণা পাওয়ার জন্য। তবে এখন পর্যন্ত আমাদের যেহেতু ডেফিনেশনগত এবং ম্যাথোডোলজিক্যালগত কিছু চ্যালেঞ্জ আমাদের রয়ে গেছে, এটা যতদিন পর্যন্ত না আমরা একটা ডিফাইন্ড ওয়েতে আসতে পারবো ততদিন পর্যন্ত এই মিসম্যাচটা আমাদের থেকে যাবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আপা, খুব ডিটেল করে বললেন আপনাদের নিজেদের চ্যালেঞ্জগুলো এবং অন্যান্য সাইটগুলো আপনি লাইট শেড করলেন। আমি এরপরে আয়ালোর সৈয়দ আতিকুল আলম সাহেবকে প্রশ্ন করছি যে আপনাদের যে নিজেদের অভিজ্ঞতা, আয়ালোর নিজস্ব যে বেটার ওয়ার্ক কর্মসূচির অভিজ্ঞতা, আন্তর্জাতিক শ্রম পরিসংখ্যানের মানদণ্ড নিরীক্ষে আপনাদের কি মনে করেন, এই যে উনি যেই ইস্যুগুলোর কথা বললেন, সার্ভের কথা বললেন, যে লেবার ফোর্স সার্ভে এবং হাউস হোল্ড ইনকাম এবং এক্সপেন্ডিচার সার্ভে, এই সার্ভেগুলোর ভিতরে প্রতিবন্ধী ব্যক্তিদের শ্রম বাজারে অংশগ্রহণ এবং কর্মচিত্রের কি প্রকৃত চিত্র আসছে কিনা, আর এই যে ওয়াশিংটন গ্রুপের
যে প্রশ্ন করলে এইটার রেফারেন্সটা আসলো যে ওইটার মানদণ্ড প্রয়োগ সত্ত্বেও কি ডেটা উপাত্ত ঘাটতি কমাতে কি আরও কোনো রকম কিছু করা যায় কিনা, আইএলওর এক্সপিরিয়েন্স থেকে আপনারা কি বলেন? যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই, যে আমরা ওয়াশিংটন গ্রুপ সেট অফ কোয়েশ্চেন্সকে আমরা কীভাবে বাংলাদেশে ব্যবহার করছি, এটা অ্যাডপ্ট করা হয়েছে, এটা একটা গুড সাইন যে পরিসংখ্যান ব্যুরো এই বিষয়টা নিয়ে কাজ করছেন বাইরে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা একটা ডিটেইল পোর্শন আছে, একটা শর্ট ভার্সন আছে। নাও উই আর ওয়ার্কিং উইথ দ্য শর্ট ভার্সন থিং। সো শর্ট ভার্সন থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে এটা আমরা মোর হচ্ছে মেডিকেল মডেলটাই ব্যবহার করা হচ্ছে। সো মেডিকেল মডেলটাতে যেটা হচ্ছে যে শারীরিক এবং মানসিক সীমাবদ্ধতা বা অক্ষমতার বিষয়টাকে মাথায় রেখে কাজ করা হচ্ছে। এখন একটা জিনিস আমরা দেখতে পাই যে কীভাবে উপাত্ত সংগ্রহের পদ্ধতিগুলো, আমরা পূর্ব আলোচনাতেও কিছু বিষয় উঠে এসছে, উপাত্ত সংগ্রহের পদ্ধতিতে হয়তো আমাদের এখনও কাজ করার সুযোগ আছে, যেটা আমরা যে ট্রু রিফ্লেকশনটা পেতে চাচ্ছি, আমরা আলোচনায় বুঝে যাচ্ছি যে এটা অবশ্যই এখনও আমরা আরও অনেক দূর যাওয়ার সুযোগ আছে এই ডেটা সংগ্রহের প্রক্রিয়ার মধ্য দিয়ে। ওয়াশিংটন গ্রুপ সেট অফ কোয়েশ্চেন হলো স্টিল রুম টু ইমপ্রুভ ওভার দেয়ার। পার্টিকুলারলি আমরা যেটা দেখতে চাই যে মূলত হচ্ছে যে ইউএনসিআরপিডির যে সনদটা, এই সনদের আলোকে যদি আমরা বাংলাদেশে কাজ করতে পারি, হয়তো ওভার দ্য টাইম আমরা করতে পারবো, আমরা বিশ্বাস রাখি সেটা, তখন এই বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে আসবে এবং শ্রমবাজারে পার্সন উইথ ডিসএবিলিটির অংশগ্রহণটা অনেক বেশি প্যারিটি নিয়ে আসবে বা সামঞ্জস্যতা নিয়ে আসবে। সেটার যে ব্যারিয়ারগুলো আমরা দেখতে পাই, যে সোশ্যাল ব্যারিয়ার যেগুলো আছে এবং রিজনেবল অ্যাকোমোডেশন, একটা মানুষ প্রান্তিক পর্যায়ের একটা মানুষকে তার শ্রমবাজারে নিয়ে আসার ক্ষেত্রে তার দু ধরনের বাধা আমরা প্রধানত দেখি, একটা সোশ্যাল আর একটা হচ্ছে রিজনেবল অ্যাকোমোডেশন। তার ঘর থেকে বের হয়ে একটা কর্মস্থলে যাওয়ার যে আয়োজন, সেই আয়োজনের আমরা অনেক সীমাবদ্ধ, যেমন উদাহরণস্বরূপ যে পরিবহন ব্যবস্থা অথবা কর্মক্ষেত্রে যে তার রিজনেবল অ্যাকোমোডেশনের যে আয়োজন, সেটা না থাকা, যে এনাবেলিং এনভায়রনমেন্টের যে ঘাটতি, সেই এনাবেলিং এনভায়রনমেন্টের ঘাটতিটা আমাদেরকে বারবার চাপ তৈরি করছে বা তাদের শ্রমবাজারে তাদেরকে আসতে উৎসাহিত করতে পারছে না। এই ডেটাগুলো নেওয়ার ক্ষেত্রে এই ধরনের চ্যালেঞ্জগুলোকেও হয়তো আরও স্পেসিফিকলি আইডেন্টিফাই করার প্রয়োজনীয়তা আছে, বিশেষ করে সোশ্যাল এবং রিজনেবল অ্যাকোমোডেশনের যে জায়গাগুলোতে আমরা দেখতে পাই। বিহেভিয়ারাল চেঞ্জ একটা বড় ফ্যাক্টর এখানে, আমরা কীভাবে দেখি বিষয়গুলোকে সোসাইটি, সেটা একটা ফ্যাক্টর হিসেবে এখানে বাধা দিয়ে, ইনক্লুডিং যারা সার্ভেটা কন্ডাক্ট করছেন তাদের কি আমরা পর্যাপ্ত ওরিয়েন্টেশন করতে পেরেছি কিনা। পার্সন উইথ ডিসএবিলিটি নর্মালি শুনতে জিনিসটা অনেক সহজ মনে হলো, আসলে আমরাও স্টিল লার্নিং, যে এত সহজ একটা বিষয় না যে সোসাইটি একটা ইম্পারেটিভকে এই একটা ইকুয়াল অপরচুনিটির জায়গায় নিয়ে আসে, যে জায়গাটা সেই জায়গায় যারা সার্ভে করছে তাদেরও তৈরি করার একটা ব্যাপার আছে বলে আমরা মনে করি। হয়তো এটা যুগপত উদ্যোগ হতে পারে। ইন রিলেশন উইথ দিস বা আরেকটা বিষয়, একটা এক্সাম্পল হিসেবে দিতে পারি, আমরা আইএলওর ইউএনের এই সনদকে ইয়ে করে ভিয়েতনাম এবং শ্রীলঙ্কা দুইটা এক্সাম্পল আমরা বলতে পারি। ভিয়েতনামে এই বিষয়গুলোকে অনেক স্ট্রংলি করার চেষ্টা করেছে, তাদের যে সার্ভেগুলো করেছে বা তাদের যে ওয়াশিংটন সেট অফ কোয়েশ্চেনটাকে ব্যবহার করার ক্ষেত্রে। আরেকটা জায়গায় আমরা দেখি হচ্ছে শ্রীলঙ্কায় তাদের নিয়মেই করে দিয়েছে যে 3% তাদের থাকতে হবে, কোটা থাকতে হবে, এবং সেখানে এমপ্লয়ার অ্যাজ এ স্টেক হোল্ডার হিসেবে তার একটা অংশগ্রহণ থাকবে এই পার্সন উইথ ডিসএবিলিটিকে সিস্টেমে অংশগ্রহণে এনশিওর করার জন্য। আশা করি আমি আপনার প্রশ্নের অনেকটুকু রেসপন্স করতে পেরেছি। ফার্দার কোনো কোয়েশ্চেন থাকলে আমরা আবার ফিরে আসতে পারি। ধন্যবাদ। আমি যাচ্ছি আনিকা রহমান লিপি, সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট। আপনার কাছে আমার প্রশ্ন, বর্তমানে জাতীয় পরিসংখ্যানে প্রতিবন্ধী ব্যক্তিরা কেন পর্যাপ্তভাবে প্রতিফলিত হন না এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এই অদৃশ্যতার কারণ কি বলে আপনি মনে করেন? অসংখ্য ধন্যবাদ এবং খুবই কঠিন একটা প্রশ্ন, যদিও তার অর্ধেক উত্তর মনে হয় আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। তারপর যে বিষয়গুলোকে আমি একটু হাইলাইট করতে চাই, তার একটা হচ্ছে যে আমরা যারা পরিসংখ্যান নিয়ে কাজ করি, আমাদের বিবিএস আছে এবং অন্যান্য যে সংস্থার আছে, সেখানে সেই মানুষগুলোর মধ্যে প্রতিবন্ধিতা বিষয়ের যে জ্ঞানের যে একটা ঘাটতি, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। তেমনি আবার আমরা প্রতিবন্ধী মানুষরা যারা এটাতে অংশগ্রহণ করতে চাই, এই বিষয়ে মতামত দিতে চাই, তাদের মধ্যে পরিসংখ্যান বিষয়ে জ্ঞানের ঘাটতি আছে। এই দুটা কিভাবে কাজ করে, এই দুই জায়গায় একটা বিশাল মিসম্যাচ আছে বলে মাঠ থেকে যেই তথ্যগুলো আসছে, যে এই ডাটাগুলো আসছে, সেটাকে কিন্তু ক্লিন করতেও পারছি না আমরা। একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমি হুইল চেয়ার ইউজার, আরও 10টা আপনি হুইল চেয়ার ইউজার নিয়ে আসেন, আমাদের প্রত্যেকের ফাংশনাল
এবিলিটি লেভেল ডিফারেন্ট হবে, নিডস ডিফারেন্ট হবে, এক হবে না। সো অ্যাসেস করাটা কিন্তু আসলে এত সহজ না। এই প্রসঙ্গে তখন চলে আসে আসলে প্রশিক্ষণটা কাকে দিব, কিভাবে দিব, কতদিন দিব, হ্যাঁ, এবং তাদেরকে কিভাবে তৈরি করলে তারপরে তারা মাঠ থেকে সঠিক ডাটাটা নিয়ে আসবে। এই অ্যান্সারটা যদি এখনই রাষ্ট্রীয় পর্যায়ে এবং পলিসি মেকার পর্যায়ে যদি এখনই অ্যান্সার করার চেষ্টা না করা হয়, এই ঘাটতিটা সারা জীবন থেকে যাবে। এটা নিয়ে আমার মনে হয় যে আমরা কেউই দ্বিমত রাখবো না। এটা আমাদেরকে চিন্তা করতে হবে যে অন্যান্য বিষয়ে ডেটা কালেক্ট করা আর ডিসেবিলিটি বিষয়ে ডাটা কালেক্ট করা এক না, আইডেন্টিফাই করাটা খুবই কঠিন। হ্যাঁ, আবার ডেফিনেশন মতে যে আপনার ইম্পেয়ারমেন্ট থাকলেই আপনি প্রতিবন্ধী মানুষ, তাও না। হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন আমাদের এখানে যদি কেউ লেফটি থাকে, তার কাছে মাফ চেয়ে নিচ্ছে আগেই, আমার এই ছোটো আঙ্গুলের দুটো করে একটা ইনফেকশনের কারণে ফেলে দিতে হলো, আমার একটা ইম্পেয়ারমেন্ট হলো। এখন আমাকে কি প্রতিবন্ধী মানুষ হিসেবে কি আইডেন্টিফাই করা হবে কি হবে না? বাই ডেফিনেশন হবে না, কিন্তু আমরা যারা মাঠে কাজ করি তারা কিন্তু তাকেও চিহ্নিত করে নিয়ে চলে আসছি। ঠিক আছে, আবার সোশ্যাল টাবুর যে বিষয়গুলোকে আমরা জানি যে অনেকেই, আমার নিজেরই একটা অভিজ্ঞতা আছে, 1992 এবং 93 সালে একটা ঢাকা মোহাম্মদপুরে আর একটা জামালপুরের ইসলামপুরে করেছিলাম। তো ওখানে আমরা দেখেছি যে আমাদের ওটা 2টা পর্বে হয়েছিল। যে প্রথমে আমরা প্রত্যেকটা হাউস হোল্ডে গিয়েছি, জিজ্ঞেস করেছি আপনার বাড়িতে এরকম কোনো সদস্য আছে কিনা যার দেখার শোনার এরকম সমস্যা আছে। তো যারা ইয়েস বলেছে সেই ঠিকানাটা নিয়ে এসেছি। দ্বিতীয় পর্ব হচ্ছে যে সেই বাড়িগুলোতে ডিটেইল কোশ্চেনিয়ার নিয়ে যাওয়া হয়েছে। তো মোহাম্মদপুরেই প্রথম পর্বে আমরা তখন 1900 জনকে আইডেন্টিফাই করেছিলাম, কিন্তু ডিটেইল কোশ্চেনিয়ার নিয়ে যেতে পেরেছিলাম আমরা 1500 বাড়িতে। বাকি 400 কিন্তু কেউ কেউ ভয়ে বাসাও পাল্টিয়েছে। They didn't want to give us the data information. তারা এতটাই শেম ফিল করেছে তাদের সেই সদস্যকে নিয়ে। তো এটা একটা ফ্যাক্টর তো আছেই, এগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদেরকে কাজ করতে হয়। আমরা গিয়ে বললেই যে সে আমাকে তথ্য দিবে, আর স্পেশালি কিছু ইস্যু আছে, যেমন মেন্টাল হেলথ রিলেটেড যেই ডিসেবিলিটিটা আছে, সব পরিবার কিন্তু সেটাকে এগ্রি করতে চায় না। হ্যাঁ, আমি এমনও কিছু পরিবার চিনি যে তারা নিজেরাই হেলথ প্রফেশনালস, তাদের পরিবারে এরকম মেন্টাল হেলথ সম্পন্ন মানুষ আছে এবং দে ডিনাই ইট, তারা ট্রিটমেন্টেও যেতে চায় না, কারণ ট্রিটমেন্টে গেলে তো তাহলে তো এটাকে অ্যাকসেপ্ট করা হয়ে গেল। ওই জায়গাগুলো আছে আর কি। টুলস তৈরির জায়গাতে আমার যে জিনিসটা মনে হচ্ছে যে আমরা বারবার বলছি ওয়াশিংটন গ্রুপ কোশ্চেনিয়ার, ওয়াশিংটন গ্রুপ স্পেশালি শর্ট সেটস অফ কোশ্চেনিয়ার নিয়ে একটা প্রবলেম আছে যে ওইটার থেকে আপনি লোয়ার বডির, স্পেশালি ফিজিক্যাল ডিসেবিলিটির ক্ষেত্রে লোয়ার বডির তথ্য পাচ্ছেন, কারণ চলাফেরা নিয়ে প্রশ্নটা করা হয়েছে। আপার বডি নিয়ে কোনো কোশ্চেন নাই। আই হ্যাভ আ কলিগ হু ওয়াজ বর্ন উইদাউট 2 arms, but he's functioning properly. He has a master's degree and he's a very experienced and expert trainer. তো সে তো একজন প্রতিবন্ধী মানুষ এবং তার প্রাত্যহিক জীবনে কিছু না কিছু সাপোর্ট লাগছেই। তো ওয়াশিংটন গ্রুপ কোশ্চেনিয়ার নিয়ে যদি আমি এখন যাই, সে কিন্তু আনআইডেন্টিফাইড থেকে যাবে, অ্যাকাউন্টেড হয়ে থাকবে। এবার আসে হচ্ছে প্রতিবন্ধিতার ধরন নিয়ে। আমরা 12 ধরন বলছি। শেষ যে 2 ধরন, 11 নম্বর এবং 12 নম্বর, বহুমাত্রিক এবং অন্যান্য, এই দুটো কিন্তু ডিফাইন না, আপনি কাকে বলবেন। আর যদি আমি জাস্ট অন্যান্যর ঘরে টিক দিয়ে নিয়ে আসি, এই 12 জন 100 জন, এই 100 জনের মধ্যে কয়জন শারীরিক প্রতিবন্ধী প্লাস বুদ্ধি প্রতিবন্ধী, কয়জন দৃষ্টি প্রতিবন্ধী প্লাস শারীরিক প্রতিবন্ধী, কয়জন অটিস্টিক প্লাস বুদ্ধি প্রতিবন্ধী, এই তথ্য তো আমি পাচ্ছি না, শুধু টিক অন্যান্য। কিন্তু এই যে বহুবিধ মানে হচ্ছে যে এদের নিডগুলোকে যদি আমি অ্যাসেস করতে চাই, তাহলে কিন্তু আমার কাছে কোনো তথ্য থাকছে না। এটা খুবই একটা মানে অ্যাম্বিগুয়াস একটা অবস্থা। এবার আসি অন্যান্যটাও ডিফাইন নাই, এবং সেটাকে রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে যে সমন্বয় কমিটি কর্তৃক ঘোষিত হতে হবে। সমন্বয় কমিটি এখন পর্যন্ত মানে আমাদের জাতীয় পর্যায় থেকে শুরু করে আমাদের উপজেলা পর্যন্ত সমন্বয় কমিটি আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সমন্বয় কমিটিকে আমরা পাইনি। যেমন জাতীয় সমন্বয় কমিটি বছরে একটা মিটিং করার কথা, তারা প্রতি বছর এখন পর্যন্ত করতে পারেননি। জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে 4টা মিটিং করার কথা, জেলা পর্যায়ে 2টো মিটিং করার কথা, কোনো উপজেলা এখন পর্যন্ত একটাই করতে পারে না, 4টা তো দূরের কথা। আবার জাতীয় পর্যায়ে প্রত্যেক উপজেলা থেকে একটা করে রিপোর্ট আসার কথা আমাদের জাতীয় সমন্বয় কমিটির কাছে, এখন পর্যন্ত সেই রিপোর্ট কোনো সমন্বয় কমিটি পেশ করতে পারেনি, এবং জাতীয়ভাবে সেই রিপোর্ট
নিয়ে যে কি অবস্থা তার কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত আমরা পাইনি। সো এই অর্গানগুলো যদি কাজ না করে তাহলে ডিসএবিলিটি রিলেটেড কোনো কাজই কিন্তু মাঠে সমন্বিতভাবে হবে না। কারণ আমরা জানি যে মাঠ পর্যায়ে সমাজসেবা কর্মীরা কাজ করেন, স্যার যদি আমি ভুল না করে থাকি, হ্যাঁ। তো এবং এই সমাজসেবা কর্মী কিন্তু জানেন তার এলাকায় কোন কোন বাড়িতে প্রতিবন্ধী মানুষরা আছেন। তারা আইডেন্টি কার্ড সম্পন্ন মানুষ হোক, ভাতা তালিকাভুক্ত মানুষ হোক, অতালিকাভুক্ত মানুষ হোক, সেই তথ্যগুলো কিন্তু ওই সমাজসেবা কর্মীর কাছে আছে। এখন সে যদি এই ডাটা কালেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারে তাহলে তথ্য আরও আমাদের কাছে অনেক বেশি আসবে। আরেকটা কথা একটু বলতে চাচ্ছিলাম, হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার যে সার্ভেটা হয় এটা নিয়ে। আমি যখন আমার কর্মজীবন শুরু করি সেই 1992 সালে, তখনকার সময় দেখেছিলাম 18%। মানে হাউস হোল্ড ইনকাম এই সার্ভেতে যেই পপুলেশনটাকে কভার করা হয় তার মধ্যে 18%। সেটা কমতে 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 এখন 6.94-এ চলে আসছে। কমছে কেন? আমাদের জনসংখ্যা তো বাড়ছে, কিন্তু কেন এখন সেই 18 থেকে এখন 6.94-এ চলে আসছে? এটার কোনো কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত আমরা কোনো জায়গা থেকে পাইনি। তো এরকম এই বিষয়গুলো যেমন আছে, সেই সাথে আমাদের যেই জিনিসটা যেগুলো দেখতে হবে যে আমাদের যাদেরকে দিয়ে আমরা ডাটা কালেক্ট করছি তাদের পেছনে আসলে কি পরিমাণ ইনভেস্টমেন্ট আমরা করছি। তো এটা যতদিন আসলে না হবে ততদিন পর্যন্ত মাঠ পর্যায়ে এই অবস্থায় চলতে থাকবে। থ্যাংক ইউ। আমি একটু মাঝখানে আমি যখন স্টুডেন্ট ছিলাম 80s-এ আমি একটা সার্ভেতে পার্টিসিপেট করছিলাম। গ্রামে কিছু বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে এই ইকোনমিক সার্ভের বিভিন্ন কোশ্চেন করছি এবং আমার বিভিন্ন ধরনের মানুষের সাথে মানুষ যে কত বিচিত্র হয় সেই অভিজ্ঞতা ওই সময় হলো। তো একটা গ্রামে গেলাম, যাওয়ার পরে আমি পারপাসটা বলে ওনাকে জিজ্ঞেস করেছি আপনার নাম কি, নাম বললেন। তারপরে একটু বললাম যে আপনার কয়টা ছেলে মেয়ে, অনেকগুলো ছেলে মেয়ে। কি আপনার একটাই স্ত্রী? হ্যাঁ হ্যাঁ একটা, ওনাতে আর কি। তো বললাম যে আপনার স্ত্রীর নাম কি? বললো যে লেখেন গেদারমা। আমি বললো যে এটা তো নাম না, নামটা কি বলেন? আরে গেদারমা লিখলে অসুবিধা কি? আর ভাই নামটা বলেন না, নাম বললে অসুবিধা কি? তখন ঘুরে তোর মারা জিজ্ঞাসা তোর নামটা কি? হি ডাজন্ট নো দি নেম অফ হিজ ওয়াইফ। আপনারা ডেটা কালেক্ট করেন কিভাবে, এটাই তো আমার কাছে অবাক লাগে। এবং এই ধরনের একটা অভিজ্ঞতা না, আমার মাল্টিপল অভিজ্ঞতা আছে। আমি নিজে সার্ভে করতে গিয়ে মানুষকে দেখেছি, দে আর স্টুপিড পিপল, দে আর নট অ্যাওয়্যার অফ হাউ দে আর লিভিং। কীভাবে আছে, তার বয়স কি? এমন লোক পেয়েছি যে বলছে তার বয়স হলো 60। আমি দেখছি যে লোকটার বয়স হয়তো 47-48 হবে, সে বলছে তার বয়স 60। তার ওয়াইফের বয়স জিজ্ঞেস করলাম, তখন বলে যে 18। আই এম নট কিডিং। তার ছেলের বয়স কত? 19। হ্যাঁ, তখন আমি যখন বললাম যে আপনার ছেলের বয়স কি, এটা কি অন্য মা তার? না, তারই মা। কিন্তু আপনার জন্মের আগে আপনার ছেলে হয়ে গেছে, কম হয়ে গেল। তাহলে বিশ্বাস করেন, দিস ইজ মাই ওন এক্সপিরিয়েন্স। সো দিস আর দি পিপল উই আর ডিলিং উইথ। সো আচ্ছা, নেক্সট টাইম আমরা মুভ করি আমাদের শ্রদ্ধেয় মাহবুবুল মুনির ভাই, উনি সুইট বাংলাদেশে আছেন। ওনাকে আমার প্রশ্ন, বর্তমান তথ্য ব্যবস্থায় কোনো জনগোষ্ঠী যদি সবচেয়ে বেশি বাদ পড়ে, যেমন প্রতিবন্ধী নারী বা গ্রামীণ জনগোষ্ঠী, সেই ক্ষেত্রে এই যে আপনারা যে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলো চালান, আপনাদের কার্যকরী অ্যাডভোকেসিকে কিভাবে বাধাগ্রস্ত করে যদি সেই তথ্য না থাকে? প্রথমত দেখা যাচ্ছে আমাদের প্রতিবন্ধী নারী ও কিশোরীরা তারা যখন তাদের সম্পর্কে তথ্য নিতে যায়, তাদের বাবা মা বা সমাজ তাদেরকে একটু করে রাখে, আড়াল করে রাখে। না, আমার এখানে প্রতিবন্ধী নাই, যেটা একটু আগে লিপি বলছিল। আমরাও এরকম ফেস করি। তারপরে আছে গ্রামীণ ও দুর্গম এলাকার প্রতিবন্ধী ব্যক্তিরা, যারা ডাটা কালেকশন করে তাদের পিছনে যে অর্থটা ব্যয় করা দরকার, তার সার্ভে করতে গেলে তাকে আমার ডেইলি হয়তো 500 টাকা দিই, কিন্তু সে ওই ডাটা কালেকশন করতে গেলে তার ওখানে যাবে 1000 টাকা খরচ। সে কী করে? ঘরে বসে ডাটাটা ফিল আপ করে, যার ফলে এখানে লেকিং চলে আসে, সঠিক তথ্যটা চলে আসে না, যার ফলে আপনার
শহরের তুলনায় গ্রামের অবকাঠামো দুর্বল এবং অনেক মানুষ নিবন্ধন জরিপের আওতা আসে না, এই একটা কারণে যারা ডাটা কালেকশন করতে যায়। তার একটা আছে চরম দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী। চরম দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী কেমন? যেমন চা বাগানের শ্রমিকরা আছে, যেমন আপনি চরাঞ্চলের বাসিন্দারা আছে, অনেক চরে প্রচুর আমাদের আছে, আমরা যে কাজ করি চরাঞ্চলে প্রচুর ডিজেবল পার্সন আছে, কিন্তু আমরা ওই তথ্যটা সঠিকভাবে আমাদের আসে না। তারপরে আসে আপনার শহর এলাকার যে বস্তিবাসীর বিরুদ্ধে আমরা খুব কম সংখ্যক লোকে যাই, কারণ আমরা যে পরিবেশ, যারা ডাটা কালেকশন করতে যায় তারা ওখানে যাবে, ওই বস্তির সামনে বসে বসে আপনি যেভাবে বললেন সাইরের ভাই, ওরকম ডাটা নিয়ে চলে আসে, তারপরে সঠিক প্রতিফলিত হচ্ছে না। তারপরে আপনার মানসিক বা বুদ্ধি প্রতিবন্ধী বলতে আমরা যেটা বলি স্নায়ু বিকাশ প্রতিবন্ধী, এনডিডি, এ সম্পর্কে আমাদের অনেককে জানা নেই, ইভেন কি ডাক্তারদেরকে জানা নাই। কারণ স্নায়ু বিকাশ প্রতিবন্ধী হচ্ছে অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, আইডি, এই 4 ক্যাটাগরির উপরে আমরা অনেকে জানি না। একজন ডাক্তারের কাছে যায়, সে আই এম বিলংস টু 3 sons, 2 sons is, 1 is autistic, 1 is Down syndrome. বাট আমার ডাউন সিনড্রোমের সন্তানকে লিখে রাখছে বহুমাত্রিক প্রতিবন্ধী। হাউ ক্যান? ডাউন সিনড্রোমটা হচ্ছে ক্রোমোজোম জনিত কারণে ডাউন সিনড্রোম, কিন্তু ওটা লিখে রাখছে, কারণ একটা ডাক্তারের কাছে গেছে, পরে যখন প্রতিবাদ করছে তো ও আচ্ছা ঠিক আছে দেখতে আসছে। তাহলে আমাদের এখানে একটা ল্যাকিং আছে, সমাজটা মানে যারা এগুলো নিয়ে রিসার্চ করবে, যারা গবেষণা করবে, যারা আসবে, তারা অনেক কিছু জানে না, যার ফলে তথ্যের প্রচণ্ড ঘাটতি। যেমন একটু আগে আপা বলছিল আপনার সাথে বিএসএসের সাথে, এই বিএসএসের সাথে সমাজসেবা অধিদপ্তরের সাথে একটা সমন্বয় হতো। আজকে সমাজসেবা অধিদপ্তরে যে তথ্য আজকে হচ্ছে 39,14,736, দ্যাট মিনস 2.16%, যদি আমরা পার্সেন্টেজে চলে যাই আজকে ডাটা। তো এখানে আবার ক্যাটাগরি আছে, এখানে 12 ধরনের ক্যাটাগরি আছে। আপা যেমন বলছে আপনারা নিতে পারেন না, তাহলে আপনার মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এই জিনিসগুলি, তথ্যগুলো উঠে নিয়ে আসে। আর আমরা যারা ফিল্ডে কাজ করি, আমরা অনেক জিনিস দেখি, অনেক জিনিস বুঝি, কিন্তু আমরা সেই জিনিসটা সঠিক তথ্যটা কে নেবে? সঠিক তথ্যটা হচ্ছে সরকারের কাজ, সরকারের যারা উইংস আছে তাদের কাজ। আমরা তাদেরকে সহযোগী হিসেবে, আমরা এনজিওর সহযোগী হিসেবে কাজ করব, কিন্তু সে এনজিওদের কাজ করতে গেলে সরকারের যেসব সুযোগ সুবিধা দেওয়া দরকার সেভাবে প্রতিফলিত হচ্ছে না। এখানে একটা অব্লিগেশন আছে, যেমন এখানে সীমাবদ্ধতা, যেন ওপিডিদের আপনার যে সীমাবদ্ধতাও কিছু আছে, যেখানে আমি বলবো সারিয়া ভাই, এখানে আছে তাদের যে প্রমাণভিত্তিক যে কাজগুলি করা, এটা খুব দুর্বল, নির্ভরযোগ্যতা বিস্তারিত ডাটা থাকে না তাদের কাছে, যার ফলে ওপিডিরা নীতি নির্ধারকের সামনে শক্তিশালী যুক্তি উপস্থাপন করতে পারে না। ওই যে মূল কারণ ফাইন্যান্সিয়াল, আসল ডেপথে চলে গেলে ফাইন্যান্সিয়াল ম্যাটারটা এখানে চলে আসে। তারপরে নির্দিষ্ট চাহিদা চিহ্নিত করা কঠিন হয়, যে জিনিসটা একটু আমি বললাম, অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি বলে যায়। তারপরে সম্পদের সঠিক বন্টন নিশ্চিত করা যায় না, মানে এই যে একটা বাড়িতে যায়, এই যে আসছে ঘরের দরজা যায় জিজ্ঞাসা করে আপনার বাসার প্রতিবন্ধী আছে কি না, অনেকে বলে না নাই। আবার যে বলতে পারবে, যে তখন কাজের লোক চলে আসে, যে ডাটা কালেকশন করতে চায় বা কেউ নাই, সে ডাটা একটা শুনা দিয়ে যায়। অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে বাধাগ্রস্ত, আমাদের লিভ নো ওয়ান বিহাইন্ড যে কথাটা বলা হয়, কিন্তু আমাদের এই কাজটা তো অনেক বাধাগ্রস্ত হয় তথ্যের ঘাটতির জন্য। কারণ ইনফরমেশন ইজ পাওয়ার আমরা বলে থাকি, সে তথ্যটা যদি আমরা সঠিকভাবে না থাকি, তথ্যের উপর ভিত্তি করে আমাদের যত কিছু বাজেট বলি, আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড বলি, সব কিছু তথ্যের উপর ভিত্তি করে আমাদের বাস্তবায়িত হবে। তাহলে আমাদের এই প্রতিবন্ধীদের ক্ষেত্রে আমাদের যে কাজগুলি হয়, আমরা আজ পর্যন্ত সঠিকভাবে আমরা কোনো করতে পারি না। যদি আমাদের 48 বছরের জার্নি, আমরা আমাদের স্কুলে যারা আসে, যারা করে, যাদেরকে নিয়ে কাজ করি, আমি আমারটা দিতে পারবো। আমি 40-50 হাজার এই 4 ক্যাটাগরি বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, যেটা আমরা এনডিডি, বৈশিষ্ট্য শ্রবণা, নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি, স্নায়ু বিকাশ প্রতিবন্ধী, যেটা আগে একসময় বলা হতো এদেরকে পাগল, এদেরকে বলা হতো মেন্টালি ডিসঅর্ডার। এটা মেন্টালি ডিসঅর্ডার এক জিনিস,
আর এনডিডি ডিসঅর্ডার আরেক জিনিস, দুটা পার্থক্য। এটা ডাক্তারও অনেক সময় মানে ইয়ে করতে পারে না, ধরতে পারে না। তাহলে আমাদের সব দিকে এই জিনিসগুলিকে আরও ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, আরও ভালোভাবে রিসার্চ করতে হবে, আরও কী কী অবদান রাখতে পারে সামাজিক, যারা ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারে তাদেরকে নিয়ে আসতে হবে এক্ষেত্রে। তাহলে আমরা সাকসেসফুল রিটার্ন দিতে পারবো। ধন্যবাদ স্যার। আমরা এরপরে যাচ্ছি আলবার্ট মোল্লা, উনি অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন। ওনার কাছে আমার প্রশ্ন, এই যে আমাদের ডিজিটাল ও প্রশাসনিক তথ্য ব্যবস্থাগুলো, এগুলা প্রতিবন্ধী ব্যক্তিগুলোর কর্মসংস্থান নিয়ে ডেটাগুলা কি কোথায় মিস করছে এবং কিভাবে এইটাকে আমরা ওভারকাম করতে পারি? প্রথমবারের মতো 2022-এ যে লেবার ফোর্স সার্ভে, সেখানে আপনার ডিসেবিলিটি ইন্ডিকেটরটা যুক্ত হয়েছে। এটা একটা বড় মাইলফলক আমাদের দেশের জন্য। আজিজা আপা এখানে অগ্রণী ভূমিকা পালন করেছে। তো এই সুযোগে আপনাকে এবং আপনার টিমকে আমরা অনেক ধন্যবাদ জানাই। আমাদের রেজা ভাইও বলেছে যে অনেক দৃষ্টান্ত আমাদের অনেক ওয়ার্ল্ডেও নাই। তো ভালো বিষয়টা আসলেও আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমাদের গভর্নমেন্টকেও আমরা অ্যাপ্রিসিয়েট করি। যে প্রশ্নটা করা হয়েছে মেইনলি যে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে বাংলাদেশে খুব স্পেসিফিক্যালি আমি কয়েকটা জায়গায় একদম খুবই সুনির্দিষ্টভাবে কথা বলবো। বাংলাদেশে আমরা এই পর্যন্ত বেশ কিছু ইনফরমেশন আমরা জানতে পেরেছি, বাট অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটাও কিন্তু বেশ কয়েকটা এজেন্সি করছে। হ্যাঁ, যেমন একটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির আওতায় ডিআইএস, ডিসেবিলিটি আইডেন্টিফিকেশান সিস্টেম, যেটা এইটার ক্ষেত্রে আপনারাও জানেন যে এটা কিন্তু মাল্টিপল রিপোর্ট জেনারেট করা যায়, যেটা ডিআইএসের মাধ্যমে। আমাদের মাহবুব ভাই বলেছেন যে রিসেন্ট যে আজকে পর্যন্ত, মানে এটা প্রতিনিয়ত, মানে আমরা এই যে মিটিং করছি, আমি 5 মিনিট পরে যদি দেখি ওটা কিন্তু সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এটা একটা খুব ভালো একটা দৃষ্টান্ত। সো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটা, এই ক্ষেত্রে আমরা যে মানে এটা হয়তো বা আমরা সবার কাছে এই তথ্যটা নাও যেতে পারে, যে এখানে কিন্তু 28 ধরনের রিপোর্ট জেনারেট করা যায়। এই যে ডিআইএস যেটা করছে, ডিআইএসের মাধ্যমে যেটা হচ্ছে, তো 28 ধরনের রিপোর্টের ক্ষেত্রে 16 নম্বর যে রিপোর্ট, সেইটা আমাদের আজকের এই প্রশ্নের সাথে রিলেটেড, এবং সেটা হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট রিলেটেড রিপোর্ট আমরা 16 নম্বর রিপোর্টের মাধ্যমে জেনারেট করতে পারি। বাট এই যে ডিআইএস, এখানে একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? আমি মনে করি আজকে আমাদের স্যার খুব আমাদের জন্য খুবই ভালো হয়েছে যে উনি আজকে আছেন। নিশ্চয়ই এটা আমরা যারা মাঠে কাজ করি, আমাদের রিফ্লেকশনটা উনি ওনার অধিদপ্তরে এটাকে ডেফিনেটলি উনি এটাকে আগায় নেবে। প্রথম কথা হচ্ছে যে এটা কিন্তু রেগুলারলি আপডেটেড হয় না। মানে যে মনে করেন যে আমি আজকে এমপ্লয়েড, বাট পরে আমার চাকরি নাই বা আমার আপগ্রেডেশন হয়েছে, এই বিষয়গুলো কিন্তু ওখানে রেগুলারলি আপডেট করার এই প্রভিশন ওখানে নাই। এইটা একটা লিমিটেশন অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটায়। আরেকটা হচ্ছে যে আমাদের লেবার ফোর্স সার্ভে থেকে একটা ফাইন্ডিংস আসছে যে ইনফর্মাল সেক্টরেই কিন্তু মেইনলি মানুষ কাজ করছে। তার মানে ফর্মাল ইনফর্মাল, বাট এই যে মানে যে এমপ্লয়মেন্টের 16 নম্বর রিপোর্টে যে ডাটাটা আমরা পাচ্ছি, এখান থেকে এই যে ফর্মাল এমপ্লয়মেন্টে কেমন, ইনফর্মাল এমপ্লয়মেন্টে কেমন, এই জিনিসটা আমরা ওখান থেকে পাচ্ছি না। তারপরে আমরা যদি বলি যে এটা যেহেতু এমপ্লয়মেন্ট রিলেটেড, সো ওয়ার্ক প্লেসে আমার অ্যাক্সেসিবিলিটি বা রিজনেবল অ্যাকোমোডেশন অবস্থাটা কেমন, এইটা ওখানে আমরা পাচ্ছি না আর কি। আমি যে ফাইন্ডিংসগুলো বলছি এটা বিবিএসের জন্য সহায়ক হবে। আরেকটা ব্যাপার হচ্ছে জব রিটেনশন। আমরা তো সবসময় বলি ও কাজে আছে কিনা, বাট জব রিটেনশন বা প্রমোশন এই বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ও এখন আছে কিনা, তো সেটার একটা ব্যাপার যে এখানে আমাদের ট্র্যাকিং সিস্টেমটা কাজ করছে না, মানে আমরা ট্র্যাক করতে পারছি না এই বিষয়গুলো আর কি। জব কোয়ালিটি, তো জব কোয়ালিটির ব্যাপারটাও একটা বড় একটা জায়গা, ওই জায়গাটাও আমরা ওই রিপোর্ট থেকে আনতে পারছি না। প্রাইভেট সেক্টরে কি অবস্থায় আছে ওখানে আমরা ওই রিপোর্টটাও ওখান থেকে পাচ্ছি না। সো যেটা হচ্ছে কি যে রিয়েল আমরা এমপ্লয়মেন্ট আউটকাম এবং ইকোনমিক ইনক্লুশনের জায়গায় আমরা একটা মানে মেজার করার মতো বা ট্র্যাক করার মতো আমরা ওই মেকানিজম ওই রিপোর্ট থেকে আমরা পাচ্ছি না। আমরা কি পাচ্ছি, মানে কোন ধরনের প্রতিবন্ধী মানুষ
কী ধরনের কাজের সাথে যুক্ত, এই তথ্যটা ওখানে আমরা পাচ্ছি, সে ট্রেনিং নিয়েছে কিনা। সো এখানে একটা সুযোগ আছে, হ্যাঁ, যে কিভাবে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি। এটা একটা আমি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটার একটা এক্সাম্পল আমি বললাম। সেকেন্ড যেটা নিয়ে আমি কথা বলবো, বাংলাদেশে কিন্তু মানে প্রবলেম আছে, বাট আমরা কিন্তু সবসময় সলিউশন, মানে আমাদের অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন আমরা কিন্তু সলিউশনটাকে বেশি ফোকাস করি, যে আসলে প্রবলেম তো অনেক, তো সলিউশন আমরা কিভাবে করব। সো দেখেন, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটাও কিন্তু একটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা, ওনারা কিন্তু প্রতি বছর একটা মানে রিপোর্ট জেনারেট করে, এবং এটা কিন্তু একটা ডিজিটাল সিস্টেম আছে। আমার প্রশ্নটাও কিন্তু ডিজিটাল সিস্টেমে। এই জন্য আমি বলবো যে বাংলাদেশে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এবং ওখানে যদি আপনি গুগল মানে যান, ওখানে কিন্তু বোঝা যাবে যে আমি যদি বলি যে এখানে লোক আছে মানে টোটাল কর্মী আছে 14,50,891, এবং ওখানে আমরা জানতে পারছি যে ওখানে মেল কত পার্সেন্ট, 71, ফিমেল এমপ্লয়ি কত, 29%। এখন দেখেন, এই ডাটা থেকে আমি কিন্তু প্রতিবন্ধী কত কর্মী সরকারিভাবে আছে এটা আমি জানতে পারছি না। সো এগেন আমি বলি যে সলিউশনটা কীভাবে হবে, সমাধান কিন্তু খুব টাকা পয়সা লাগে না। যেমন দেখেন, এটা সিস্টেমটা কিন্তু মানে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, তার মানে এটা যদি ওই সিস্টেমে আমরা যদি এই ইন্ডিকেটরটা যুক্ত করি যে প্রতিবন্ধী এমপ্লয়ি কত আছে। এখন যদি আমি বলি যে মানে আমরা যদি গভর্নমেন্ট আমাদের স্যারকে প্রশ্ন করি যে সরকারিভাবে কতজন প্রতিবন্ধী মানুষ কর্মরত আছে, বলা যাবে না। কিন্তু দেখেন সিস্টেমটা আছে, যেখানে আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম তো আছে, জাস্ট ওখানে আমার ইন্ডিকেটরটাকে যুক্ত করা, এবং ইন্ডিকেটরটা যুক্ত করলে অটোমেটিক্যালি এখানে আসবে। এটা একটা জায়গা। আরেকটা হচ্ছে যে এই যে ডিআইএস বা এই যে গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে আজিজাপা বলবেন আমি যদি ভুল করি, এই ডিআইএসের সাথে বিবিএসের লিঙ্ক কানেকশান এইটা কিন্তু নাই। তো বিবিএস বলবে যে উই আর দ্য আলটিমেট এজেন্সি ডেটার ক্ষেত্রে, ওদিকে কিন্তু আমাদের সমাজসেবাও করছে, বাট ওনারা তো করছে, তো এইটার সাথে কানেকশান ওনাদের ওখানে মানে ওনাদের ভিউজটা ওখানে নিয়ে আসা, এই কানেকশনটা যদি না থাকে, যেমন হয়তো বা ওনারা যদি এখন অ্যাসেস করে, ওনারা বলবে এটা হয়নি, এটা হয়নি, এটা হয়নি, কিন্তু এই কানেকশনটা থাকলে আমি মনে করি যে এটা ওনারাও ওই ডেটাটা ব্যবহার করতে পারবে, ডিআইএসও আবার ব্যবহার করতে পারবে, এই যে আমি বললাম যে গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম ওনারাও ব্যবহার করতে পারবে। সুতরাং এটা একটা জায়গা। আরেকটা হচ্ছে যে লেবার ফোর্স সার্ভে, ডেফিনেটলি এটা অ্যাপ্রিসিয়েট আমরা করি। এই যে লেবার ফোর্স সার্ভেটা যেমন এই যে আমাদের আইএলওর ভাই বলেছেন, এক্ষেত্রে কিন্তু আইএলওকে আমরা মানে ধন্যবাদ জানাই, কারণ এটা কিন্তু আইএলওর কারণেই আজকে বিবিএস এই জায়গাটাতে অনেক ইমপ্রুভমেন্ট এনেছে, আইএলওর লোকাল টিম এবং গ্লোবাল টিম। তো এই জায়গায় আমি মনে করি যে এই জায়গাটাতেও আমাদের একটা গ্যাপস আছে। কি, যেমন লেবার ফোর্স সার্ভে, ওখানে যে ইন্ডিকেটর বা ওখানে যে জিনিসগুলোকে আমরা বিবেচনা করছি, যেমন আমাদের রেজা ভাই প্রায় ওনার বক্তব্যে বলেছেন যে আমাদের সামনে তো স্ট্যান্ডার্ড আছে, মানে ইউএনসিআরপিডি, আমাদের সামনে আছে এসডিজি। সো এই দুইটা জায়গার একদম স্পেসিফিক আর্টিকেল আছে, আর্টিকেল 27 অফ ইউএনসিআরপিডি বা আমাদের টার্গেট 8 অফ এসডিজি। তো বিবিএস যখন কাজ করবে, বিবিএস যখন লেবার ফোর্স সার্ভে করবে, তখন আমি মনে করি যে এই যে আর্টিকেল মানে টার্গেট 8 অফ এসডিজি বা 27 অফ ইউএনসিআরপিডি, এইটাকে অ্যাচিভ করার জন্য, এটাকে সাপোর্ট করার জন্য ইন্ডিকেটর কী আছে, সেই ইন্ডিকেটরটা ওনারা নিতে হবে। তাহলে কী হবে, ওনাদের কাজটা লেবার ফোর্স সার্ভেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে গভর্নমেন্ট যখন রিপোর্ট করবে ইউএনসিআরপিডির বা এসডিজির বিষয়ে, তখন ওনারা এই ডাটাটা কাজে লাগাতে পারবে। আদারওয়াইজ কিন্তু উনি বলবে, বিবিএস বলবে যে এই ইন্টারন্যাশনাল কমিটমেন্টের জায়গায় 5টা ইন্ডিকেটরের মধ্যে আমি 2টা অ্যাড্রেস করতে পেরেছি আর 3টা অ্যাড্রেস করতে পারিনি। কারণ কি, উনি কিন্তু ওই স্ট্যান্ডার্ডটাকে উনি ইনক্লুড করেনি। কাজে এক্ষেত্রে একটা সুযোগ আছে, ওনারা কিভাবে ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাকে মাথায় নিয়ে ওনার ইন্ডিকেটরটাকে রিভিউ করে এই জিনিসটা ওনারা কিভাবে অ্যাড করতে পারে। সো এটা আরেকটা জায়গা। তো কয়েকটা আমি চ্যালেঞ্জগুলো বললাম। এখন যদি আমি বলি যে ওয়ে ফরওয়ার্ড কী হতে পারে, আমার আলোচনাতে অনেকটা ওয়ে ফরওয়ার্ড চলে আসছে। তো প্রথম কথা হচ্ছে যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে, কানেকশন থাকতে হবে। এই যে
বাংলাদেশ সরকারের, আমি তো শুধু 3টা বলেছি, বাট দেয়ার আর মেনি অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটা সিস্টেম আছে, যেগুলোর মধ্যে একটা কানেকশন, একটা কোঅর্ডিনেশন আমাদের থাকতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের যে এই যে একটা লাইফ সাইকেল ট্র্যাকিং সিস্টেম, মানে আমরা এডুকেশান, স্কিলস, এমপ্লয়মেন্ট, তো বাংলাদেশ সরকারকেও আমি মনে করি যে একটা লাইফ সাইকেল ট্র্যাকিং সিস্টেমটা আমাকে তৈরি করতে হবে, তাহলে এই আমি মনে করি এটা অনেকটা সুবিধা হবে। এটা আরেকটা পয়েন্ট। আর এই প্রত্যেকটা প্রসেসে আমাদের অর্গানাইজেশনস অফ পারসনস উইথ ডিসেবিলিটিসটাকে ইনক্লুড করতে হবে, এবং আলটিমেটলি ওনারাই তো ওনাদের কথা বলে বা ওনাদের নিজেদের চ্যালেঞ্জগুলো জানে। কাজেই পুরা প্রসেসগুলা, মানে সে যে ডিপার্টমেন্টই হোক, যে অ্যাডমিনিস্ট্রেটিভ উইং হোক না কেন, আমাদের ওপিডিকে এই কাজের সাথে ইনক্লুড করতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমরা শুধু ডাটা কালেকশন নির্ভর না হই, এই ক্ষেত্রে ইনক্লুসিভ ডেটা ইকোসিস্টেম কীভাবে হতে পারে সেটার উপর আমাদের ফোকাস করতে হবে। তার মানে হচ্ছে যে যেমন মনে করেন যে আমি যদি ইকোসিস্টেমটা ডেভেলপ করি, তাহলে এইটা আমাদের প্রতিবন্ধী মানুষদের চ্যালেঞ্জগুলো ভিজিবল হবে, এবং এটা পলিসিতে আমার ইফেক্টিভলি পলিসি ডেভেলপ করার জন্য এটা কাজে লাগবে, এবং তাদের এই পলিসিগুলো ইমপ্লিমেন্টেশনেও আমার কাজে লাগবে। তার মানে মেইন হচ্ছে যে ইনক্লুসিভ ডেটা ইকোসিস্টেমের উপরে আমাদের জোর দিতে হবে। আরেকটা হতে পারে যে ডিসেবিলিটি এমপ্লয়মেন্ট পোর্টাল, আপনারা জানেন A2I, এখানে অনেকগুলো পোর্টাল আছে, এখানে প্রায় মনে করেন যে 12 থেকে 15টা পোর্টাল আছে, এবং একটার আন্ডারে আবার 25,000 পোর্টাল আছে, সাব পোর্টাল। সো A2I যে কাজ করতেছে, ওনাদের আমি মনে করি এখানে একটা ডিসেবিলিটি এমপ্লয়মেন্ট পোর্টাল ওনারা ডেডিকেটেডলি করতে পারে। সো বড় দাগে আমি কয়েকটা জায়গায় খুব স্পেসিফিক্যালি বলার চেষ্টা করেছি। হ্যাঁ, ধন্যবাদ। উনি যেই পয়েন্টে বিভিন্ন লাইট শেড করলেন, আমি সেটাকে নিয়ে আপনার কাছে আবার যাচ্ছি আপা, আজিজা আপা, যে এই যে লেবার ফোর্স সার্ভে, হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে এবং প্রশাসনিক তথ্য ভাণ্ডার, এগুলোকে সমন্বিত করার জন্য এটা কি কোনো বাস্তবসম্মত কোনো কিছু করা যায় কিনা, কোনো উদ্যোগ কিছু করতে পারে কিনা BBS? তো লেবার ফোর্স সার্ভেটার ক্ষেত্রে আমি বলতে পারি যে এই সাজেশনগুলো পেয়ে আমাদের জন্য অনেক ভালো হয়েছে, কেননা আমরা 2022 সালে যেটা শুরু করেছি আমাদের সেটা 24-এ শেষ হয়ে গিয়েছে। তো আমরা লেবার ফোর্স সার্ভে আবার 2027 থেকে হয়তোবা শুরু করতে পারবো। তো নতুন করে যখন শুরু করব আমরা এগুলোকে অবশ্যই ইনকর্পোরেট করার জন্য চেষ্টা করব। আপনাদের যে সাজেশনগুলো আছে, বিশেষ করে লেবার মার্কেটের ক্ষেত্রে যে অ্যাক্সেসিবিলিটির কথাটা আপনারা যেটা বললেন, তারপর কর্মপরিবেশ যেগুলো আছে, তারপরে যারা চাকরি পাচ্ছেন, আমরা যদি বেকারের ক্ষেত্রে দেখি তারা আসলে কেন তারা কাজ করতে পারছে না, তাদের কি কোনো ফ্লেক্সিবল টাইম নাই বা ট্রান্সপোর্টেশনের অসুবিধা, এই ধরনের কিছু বিষয় যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে ভালো। তো আমরা নেক্সট রাউন্ড যেটা করব লেবার ফোর্স সার্ভেতে, সেগুলো আমরা এগুলো চেষ্টা করব। আর ডেটা যেটা আসলে সমাজ কল্যাণের সাথে সমন্বয়ের বিষয়টা, এটা আসলে আমাদের নেই, এটা ঠিক। তবে বর্তমান যুগে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটাও ব্যবহার করাটা এখন বিশ্বে অনেক জায়গায় ব্যবহার হচ্ছে, এবং আমরাও চাই যে এটা আসলে ব্যবহার হতে পারলে ভালো। তবে এক্ষেত্রে আসলে আমাদের যখন একটা কোঅর্ডিনেশন করতে হবে, তখন যেন আমরা সমাজ কল্যাণের ডাটাটা ব্যবহার করতে পারি, তো তারাও যদি ডাটাটা ওভাবে কালেকশন করে আমাদের ব্যবহার উপযোগী যেন হয়, যেটা একটা কমন প্ল্যাটফর্মে শেয়ার করা যায়। এবং আমরা যদি বলি, আমরা BBS-এর যে ডাটাগুলো কালেকশন করি, আমাদের একটা ইউনিক আইডি আমরা ফলো করি, সেটা হচ্ছে সব ধরনের যেটা কি বলবো, অ্যাড্রেসের ক্ষেত্রে আমি একটা পিপল আছি, আমাকে যখন আইডেন্টিফাই করতে যাবে আর কি, তো আমার যে ঠিকানাটা থাকবে সেই ঠিকানাটা হয়তো অনেক উপর থেকে শুরু হবে, আমার ডিভিশন থেকে একটা কোডিং থাকবে, ডিস্ট্রিক্ট থেকে একটা কোডিং থাকবে, আমার ইউনিয়নের একটা কোডিং থাকবে, আমার গ্রামের একটা কোডিং থাকবে, মহলের একটা কোডিং থাকবে, গিয়ে আমার একটা কোডিং হবে। আমরা যেমন NID-তে আমরা দেখি, হ্যাঁ, আমাদের সবার NID একটা নাম্বার আছে, এই নাম্বারটা কিন্তু একটা জিও কোডিংয়ের উপর ভিত্তি করে হচ্ছে, যাতে করে আপনাকে গিয়ে খুঁজে পাওয়া যাবে। আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসে গিয়ে আপনার একটা জিরো কোডিং সিস্টেম থাকবে। তো এরকম যদি একটা ম্যাচিং করার সিস্টেম না ডেভেলপ করা হয়, তাহলে আসলে ওই ডাটাগুলো নিয়ে আমরা কাজ করতে পারি না আর কি। তো এক্ষেত্রে আসলে সমাজ কল্যাণ তাদের একটা অনেক বড় ডাটাবেস আছে, এটা যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ফিনান্সিয়াল কস্টিং কমে যেত,
যে আমরা তাদের ডাটাবেস থেকেই আমরা সার্ভে করে দেখতে পারতাম এখানে যারা ডিসেবল আছে তাদের কি কি চাহিদা আছে, তারা কি অবস্থায় আছে। কিন্তু সেটা ব্যবহার করার জন্য আমার মনে হয় তাদের সাথে মানে আমাদের আরও কোঅর্ডিনেশন বাড়াতে হবে, কিভাবে দুটাকে ম্যাচ করা যায়। এক্ষেত্রে তাদেরকেও একটা সিস্টেমেটিক ওয়েতে যদি কালেকশনটা না হয় তাহলে আমরা আসলে ডাটাটাকে ব্যবহার করতে পারি না আর কি। তো দুইটা প্রতিষ্ঠানকে আমার মনে হয় যে একটা কমন প্ল্যাটফর্মে এসে কালেকশনের একটা ম্যাথোডোলজি ঠিক করে যদি আমরা করি তাহলে আমরা সুবিধা হবে, এবং এটা ভবিষ্যতে আমার মনে হচ্ছে হবে। আমি তো বিবিএসে গিয়ে আমাদের যারা অথরিটি আছে তাদেরকে আমি ইনফর্ম করব যেন এরকম করা যায়, কারণ কোঅর্ডিনেশনটা আসলে সরকারের মধ্যে এখন সব জায়গায় অনেক বাড়ানো হয়েছে। তো এক্ষেত্রে যদি আমরা করি সেটা ভালো হবে আর কি। তবে যেটা বলছি যে একটা মানে ম্যাথোডোলজিক্যাল একটা কমন প্ল্যাটফর্মে আসতে হবে, যেটা করে আমরাও যখন রিপোর্ট করবো এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল হবে আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি আসলে ইনিশিয়ালি যেভাবে করে প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছিল সেখান থেকে একটু চেঞ্জ করতে হচ্ছে, বিকজ আসলে এখানে যারা ফ্লোর নিচ্ছেন তারা প্রত্যেকেই তার ইনডেপথ কিছু জিনিস বলছেন, আমি এটা ইন্টারাপ্ট করে শর্টেন করতে পারছি না। সো আমি একটু চলে যাই, যেহেতু আমি প্রোগ্রামটাকে আরেকটু কম্প্রেস করছি, মানে কিছু জিনিস স্কিপ করছি বিকজ অনেক কিছু রিপিটেটিভ নেচারেরও হয়ে যাচ্ছে। তো আমি একটু ব্র্যাক ব্যাংকের তারেক রেফায়েতুল্লাহ খান ওনাকে করছি, উনি আবার চলে যাবেন, যে ওনাকে প্রশ্ন করছি বাংলাদেশে প্রতিবন্ধকতা অন্তর্ভুক্তির ক্ষেত্রে অন্যতম অগ্রণী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক এই যাত্রা কিভাবে শুরু করেছিল, অনুপ্রেরণাটা কি ছিল, এবং এই উদ্যোগগুলো বাস্তবায়নের পর থেকে প্রতিষ্ঠানের ভেতরে কি ধরনের ইম্প্যাক্ট হয়েছে? ধন্যবাদ শরীফ ভাই। আমাদের ব্যাংক যদি ইনসেপশন দেখেন তাহলে আপনারা দেখবেন যে আমাদের প্রতিষ্ঠা হয়েছে কিন্তু ইনক্লুশনের জন্য। প্রথমে স্যার আবেদ এই প্রতিষ্ঠানটাকে ইনকর্পোরেট করেছিলেনই ফিনান্সিয়াল ইনক্লুশনকে মাথায় রেখে, বাট দ্যাট ওয়াজ নট only stipulated to in financial inclusion but also broader aspect inclusion বলতে আমরা সব কিছু বুঝাই। যেমন আমাদের তারা প্ল্যাটফর্ম আমরা করেছি মহিলাদের জন্য, যেখানে আমরা প্রায় 15 লাখ মহিলাদের প্রায় 15,000 মহিলাদের এন্টারপ্রেনার তৈরি করেছি, সাথে সাথে 15 লাখ ক্লায়েন্টকেও ইনক্লুড করেছি, এই মহিলা ক্লায়েন্টকে ইনক্লুড করেছি আমাদের ব্যাংকিং সিস্টেমের মধ্যে। সো সেই ইনক্লুশনের একটা পর্যায়ে আমরা দেখলাম যে বাংলাদেশের এই সেন্সাসে আসলে বের হচ্ছে না যে কত আসলে আমাদের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন বা পার্সন উইথ ডিসেবিলিটি রয়েছে। বাট আমরা ফিল করেছি যে এই সমাজে থেকেই যেহেতু আমরা কাজ করছি, এই সয়েল থেকে আমাদের উৎপত্তি, সেখানে আবার কন্ট্রিবিউট করার একটা আর্জ আমাদের আছে। তো সেখান থেকে আপনি যদি দেখেন যে বাংলাদেশ ব্যাংকের যে স্টিপুলেশন, সেখানে 1% পর্যন্ত আপনার সিএসআর অ্যাক্টিভিটি করার কথা বলা হয়েছে। বাট ব্যাংকগুলোর অবস্থা যদি এখন দেখেন যে মোস্ট অফ দি ব্যাংক ইজ অ্যাকচুয়ালি স্ক্রলিং, যেই কারণে যে প্রফিট বা আসার কথা ছিল সেটা হচ্ছে না। সো 1% দূরের কথা, এখন সাস্টেন করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট 62 odd banks have been playing in বাংলাদেশ, বাট এর মধ্যে আবার 15-20টা ব্যাংক কিন্তু অনেক ভালোও করছে। তো তাদের 1% কিন্তু একেবারে সিগনিফিকেন্ট কম না, কিন্তু এই অংশটুকু আমরা যদি প্রপারলি ইউজ করতে পারি, সেখানে আবার ভাগ আছে 30% এডুকেশন, 30% হেলথে, 20% এনভায়রনমেন্ট এভাবে স্টিপুলেট করা। বাট এটাকে যদি চ্যালেঞ্জ হিসেবে আমরা ধরি এবং এটার পিছনে যদি আমরা কাজ করি তাহলে অনেক কিছু করার আছে। যেমন আমরা করেছি কি, যেমন লাস্ট ইয়ার আমরা প্রায় 1 লাখ লোককে ইম্প্যাক্ট করতে পেরেছিলাম, সেটা আপনার সার্জারি আই সার্জারির ভিতরে, অথবা তাদেরকে ফ্রি স্ক্রিনিং এবং গ্লাস দেওয়ার মাধ্যমেও, বা ফ্রি কিডনি ডায়ালিসিস করার মাধ্যমে, যেমন ধরুন আর্টিফিশিয়াল লিম্ব এবং ব্রেস সাপোর্ট আমরা দিয়েছি আন্ডার প্রিভিলেজ পার্সনদেরকে। এগুলো অনেক ধরনের ইনিশিয়েটিভ আছে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, আমি এটা স্কিপ করছি। বাট আমাদের ইন্টেনশন পজিটিভ, সেটা আমি সবসময় বলে যাচ্ছি যে ইন্টেনশন থাকতে হবে এবং কাজ করার জন্য তাগিদ থাকতে হবে অর্গানাইজেশনের ভিতর থেকে, এবং অবজেক্টিভের ভিতরে এটা এমবেড থাকতে হবে, তাহলে দেখবেন অটোমেটিক কাজ হচ্ছে। এবং সেটার একটা ইম্প্যাক্ট আমাদের অর্গানাইজেশনে কিন্তু আমরা ফিল করতে পারি। আমরা কিন্তু শুধু এক্সটার্নালি না, আমাদের কলিগদের যাদের ডিসেবিলিটি, যে সমস্ত তাদের বাচ্চাদের মধ্যে ডিসেবিলিটি আছে, সেখানেও কিন্তু আমরা একটা স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেছি। এটা খুব ট্যাবু, আপনি ঠিকই বলেছেন যে আমাদের সোসাইটির প্রথমে ফ্যামিলি থেকে শুরু করতে হবে। যে যেই সমস্যাটা আমরা এখানে মানে কালেকটিভলি আমরা অ্যাকনোলেজ করছি না, আমার ফ্যামিলি থেকে অ্যাকনোলেজ যদি প্রথমে শুরু করতে পারতাম তাহলে এটা কালেকটিভলি সমাজেও কিন্তু অ্যাকসেপ্টেবল হতো। এবং আস্তে আস্তে হচ্ছে, মানুষ যত বেশি এডুকেটেড হচ্ছে তত বেশি এক্সট্রোভার্ট হচ্ছে এবং
প্রকাশ করছে, এবং প্রকাশ না করলে যেটা হচ্ছে তার সমস্যাটা অ্যাকিউট হয়ে এবং এটা বড় আকার ধারণ করছে। সেমনিভাবে সমাজেও আমাদেরকে এটাকে অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেস করলে তার সলিউশনটা অবশ্যই বেরোবে। আর আপনি যে বলেছেন যে আমাদের অর্গানাইজেশনের ফিল কী হচ্ছে, অফকোর্স আমাদের অর্গানাইজেশন অনেক এমপ্যাথিক্যাল হচ্ছে, লোকজন কালেকটিভলি কাজ করছে, সবাই সবার প্রতি এমপ্যাথিক্যাল হচ্ছে, এবং যারা আমরা অলরেডি কিন্তু বিবিডিএনের সাথে আমরা কাজ করছি, সেখানে আমরা প্রতি বছর 5 থেকে 6 জন ইনক্লুড করছি আমাদের অর্গানাইজেশনে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে অর্গানাইজেশনের স্ট্রাকচারও কিন্তু আবার চেঞ্জ করতে হয় অনেক ধরনের, যেমন আপনার অ্যাক্সেস করতে হবে, আলাদা টয়লেটের ব্যবস্থা করতে হবে, সেই ফ্যাসিলিটি আমাদের এই মুহূর্তে নেই। আমাদের প্ল্যান হচ্ছে আমরা যখন আমাদের নিজস্ব হেডকোয়ার্টার করবো সেটা 100% আমরা অ্যাকোমোড করবো, যেমন ডিজেবল ইন পার্সন যারা আছে তাদেরকে। এটার একটা সাইড কোশ্চেন করি, বিকজ টু বিল্ড পাবলিক পারসেপশন, আপনাদের তো হ্যান্ডস অন অভিজ্ঞতা আছে পার্সনস উইথ ডিসেবিলিটিকে এমপ্লয় করার। জি। সো সেখানে একটা প্রাইভেট অর্গানাইজেশন হিসেবে আপনারা নিশ্চয়ই তাদের প্রোডাক্টিভিটি দেখেন। জি। সো সেই প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কি কোনো এই ধরনের পার্সনসদের নেওয়ার পরে কোনো ডিক্লাইন দেখেন যে আপনার সেটাই ভেরি সারপ্রাইজিং এবং অ্যামেজিং পার্ট ইজ দ্যাট দে হ্যাভ অল বিন ডুইং ফ্যান্টাস্টিক। একজন আবার যেটা হয়েছে উনি এতই ভালো করেছেন যে শি গট দ্য অপরচুনিটি টু সুইচ অফ জব টু অ্যানাদার মাল্টিন্যাশনাল ব্যাংক। সো আপনি বুঝতেই পারছেন যে তাদেরকে সুযোগ দিলে আমাদের স্যার আবেদ একটা কথা বলতেন সবসময় যে প্রতিটা পার্সনই ইউনিক এবং তাদের কিন্তু এবিলিটি কাছাকাছি, আপনি যদি তাদেরকে সুযোগ দেন তাহলে সে বিকশিত হওয়ার সুযোগ পাবে। তো সেই বিলিভ নিয়ে আমরা কাজ করছি। ডেফিনেটলি আমাদের কাজকে আমরা আরও বড় জায়গায় নিতে চাই এবং এই জায়গাতে আমরা কাজ করতে চাই, অ্যাডভোকেসি করতে চাই, আমরা ফোকাল পয়েন্ট তৈরি করতে চাই এবং যে অ্যাওয়ারনেসটা বিল্ড করার দরকার সেখানে এটা অনেক বড় কাজ। আমি মনে করি এখানে আমাদের অনেক ভূমিকা আছে। ধন্যবাদ। এবার আমি আসি কাজী মুতমাইন্না তাহমিদা, বাংলাদেশ ব্যাংকের। ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ব্যাংক এই ধরনের কাজগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ করা, এগুলোতে বাংলাদেশ ব্যাংক কী রোল প্লে করতে পারে? বাংলাদেশ ব্যাংক আসলে 2008-9 সালের দিক থেকে অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম গ্রহণ করে আসছে, মানে খুব জোরে সোরে আর কি। তো শুধু সিএসআর না, সিএসআরটা যদিও একটা অন্যতম বিষয় ছিল আমাদের আর্থিক অন্তর্ভুক্তির, আমাদের আরও কিছু পলিসি আছে। একটু ব্রিফলি বলি, আমাদের 1 নাম্বার হচ্ছে আমাদের যেই ন্যাশনাল ফিনান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি আছে বাংলাদেশের, সেটাতে আমরা বলেছি যে পার্সনস উইথ ডিসএবিলিটি তাদেরকে প্রায়োরিটি দিতে, এবং সেটার ধারাবাহিকতায় আমাদের কিছু ডিপার্টমেন্টের সার্কুলার হয়েছে। যেমন আমাদের যে ফিনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, তার একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে নো ফ্রিল অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাঙ্কগুলিকে, যেটার চার্জ খুবই কম থাকবে এবং 10 টাকা বা 50 টাকা বা 100 টাকায় সেই অ্যাকাউন্টগুলি খুলতে পারবে। তো সেই যেই সার্কুলার আছে সেইটার এগেনস্টে আমরা আরেকটা রিফাইন্যান্স সার্কুলার করেছি, যেখানে আমাদের অ্যামাউন্টটা হচ্ছে 7.5 বিলিয়ন বাংলাদেশি টাকা। তো এই যে 2টা সার্কুলার, এখানে আমরা স্পেসিফিক্যালি বলে দিয়েছি যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকে যেন লোনটা দেওয়া হয় বা রিফাইন্যান্স দেওয়া হয় বা অগ্রাধিকার দেওয়া হয় এবং কনসেশনাল রেটে। এবং আমাদের যে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট আছে, সেখানের যে মাস্টার সার্কুলার আছে 2025 সালের, সেখানেও এই একইভাবে যারা বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী তাদেরকে লোন দেওয়ার বিষয়ে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এবং সে 2009 সালে আমাদের যেই ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু ব্যাংকগুলিকে একটা নির্দেশনা দিয়েছিল যে তারা যেন তাদের যেই ব্রাঞ্চ আছে সেইখানে যারা প্রতিবন্ধী তারা অ্যাক্সেস করতে পারে সেই ধরনের ফ্যাসিলিটি যেন তারা রাখে। তো মূলত আমাদের পলিসি রিলেটেড এই কার্যক্রমগুলি হচ্ছে। এখন আসি আমার যেই ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের কাজে। তো আমরা ইনফরমেশন কিছু কালেক্ট করি, সেটা হচ্ছে আমরা যখন নোফ্রিল অ্যাকাউন্টগুলি ব্যাঙ্কগুলি যে কার্যক্রম সেটা যখন আমরা মনিটর করি, তখন আমরা কোয়ার্টারলি একটা রিপোর্ট আনি। সেখানে আমরা কতগুলি নোফ্রিলের যে ক্যাটাগরিগুলি আছে অ্যাকাউন্ট হোল্ডারদের, সেই ক্যাটাগরি ওয়াইজ ইনফরমেশনটা আনি। ইনফরমেশনের মধ্যে এটা একটা ক্যাটাগরি, পার্সনস উইথ ডিসএবিলিটি। সেখানে আমরা দেখতে পাই যে আমাদের 2025 ডিসেম্বরের যে ডেটা আছে সেখানে দেখা যাচ্ছে যে
8,20,000 অ্যাকাউন্ট আছে পার্সনস উইথ ডিসএবিলিটি যাদের, কিন্তু সেখানে ডিপোজিটের পরিমাণ খুব কম এবং লোনের পরিমাণও খুব কম। মূলত এই অ্যাকাউন্টগুলি ইউজ হয় আমাদের যেই গভর্নমেন্টের যে সোশ্যাল সেফটি নেটের যেই বেনিফিটটা আছে সেটা ডিসবার্স করার জন্য। তো আমাদের আরেকটা ড্রব্যাক আছে যেটা আমি প্রথমেই বলে নিচ্ছি, আমরা আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট থেকে এই তথ্যটা আনি, কিন্তু এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস যেই ডিপার্টমেন্টটা আছে তারা কিন্তু সার্কুলারে যদিও বলেছে যে অগ্রাধিকার দিতে হবে, কিন্তু তাদের যে ডাটা কালেকশন ফরম্যাট সেখানে কিন্তু এই ইনফরমেশনটা ওরা ইনক্লুড করেনি। তো এইটা ইনক্লুড করলে আমার মনে হয় যে অনেকটা তথ্যই আমরা পাবো। সেখানে মূলত বিভিন্ন ক্লাস্টার ওয়াইজ এবং উইমেন এন্টারপ্রেনারদের অগ্রাধিকার দিয়ে বেশ কিছু তথ্যই আনা হয়। তো আমাদের যেই ইটা হয়, আমরা যেই ট্র্যাকটা যেটা করতে পারছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাকাউন্টগুলি আসলে অ্যাক্টিভ অ্যাকাউন্ট আমরা বলতে পারছি না যে 8,20,000 অ্যাকাউন্ট আছে। এখানে কেন বলতে পারছি না? কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা শুধুমাত্র ওই বেনিফিটটা নেওয়ার জন্য বছরে 1 বা 2 বার ওইটা ট্রানজ্যাকশন হয় আর কি, টোটালি ওইরকম ট্রানজ্যাকশন হয় না। তো এই জিনিসটাকে যেন আমরা ওভারকাম করতে পারি, সেজন্য আমরা তো রেগুলেটর হিসেবে তাদেরকে সরাসরি তাদের কাছে যেতে পারছি না। সেখানে কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে এগিয়ে আসতে হবে এবং আরও যারা অংশীজন আছেন, ওপিডি আছেন, যারা আমাদের গভর্নমেন্টের যেসব অর্গানাইজেশন আছে, তারা সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি কোঅর্ডিনেটলি, যেটা অনেকের কথাতেই এখানে এসছে, সেই ক্ষেত্রে আমরা পারবো যে শুধুমাত্র বেনিফিশিয়ারি হিসেবে না, তারা যেন এন্টারপ্রেনার হিসেবে এবং এমপ্লয়মেন্ট জেনারেটর হিসেবে তারা যেন সমাজে অ্যাক্টিভলি কাজ করতে পারেন। তো সেই জন্য এই লোনটা আমরা ফান্ড নিয়ে বসে আছি, আমরা পলিসি নিয়ে বসে আছি, কিন্তু আমাদের যেই গ্যাপটা আছে এই গ্যাপটার জন্য সব অংশীজনের একটা কোঅর্ডিনেশন দরকার। থ্যাংক ইউ। আমি এবার শাহ মোহাম্মদ মাহবুব, সমাজসেবা অধিদপ্তরের উনি ডিরেক্টর জেনারেল, তো ওনার কাছে আমার প্রশ্ন যে এই যে আপনাদের সমাজসেবা অধিদপ্তর, তারা কি ধরনের এই ধরনের আমরা যে ডিসকাস করলাম যে এই ধরনের বিষয়ের ডেটা নেই এবং এই বিষয়ের ডেটাটা সংগ্রহ বাড়ানোর জন্য কি ধরনের একটা অ্যাকাউন্টেবল স্ট্রাকচার আপনারা দেখতে এক্সপেক্ট করেন? ডিএসএসে আমার আসলে খুব বেশি কিছু বলার নেই। বক্তারা অনেকে বলেছেন যে আমাদের একটা ডাটা বেজ আছে যেখানে আমরা প্রতিবন্ধীদের ডেটা কালেক্ট করি এবং সেখানে ফিগারটাও আপনারা বলেছেন আপডেটেড ফিগার কত। এখন এখানে একটা ইস্যু আছে। একটা হচ্ছে যে ডাটাটা কালেক্ট কিভাবে হবে। এখন আমার লোক যে ডাটা কালেক্ট করবে নাকি যিনি প্রতিবন্ধী বা যিনি এটার ইনকামবেন্ট তিনি ডাটাটা পুট আপ করবেন ওয়েবসাইটে। এখন দুই দিকে আপনার মেরিট ডিমেরিটস আছে। আমরা যে সমস্ত ভাতা দিই, আমরা প্রায় 1.5 কোটি লোকজনকে বিভিন্ন রকম ভাতা দিই, ফলে এইটা আপনারা আর গভর্নমেন্টের সব জায়গাতেই আপনারা জানেন যে লোকের একটা লিমিটেশনস আছে। ফলে আমাদের পক্ষে আসলে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় যে লোকজনের ডাটাটা কালেক্ট করাটা একটু ডিফিকাল্ট। সেই জন্য আমরা যেটা করেছি সব কিছুর জন্য আমরা একটা ডাটাবেস তৈরি করে ডাটাবেস ওপেন করে দিয়েছি। যিনি যেটার জন্য যোগ্য মনে করেন তিনি সেটার জন্য অ্যাপ্লাই করছেন। এবং যখন আমরা এই সিস্টেমগুলো করেছি সেটা আমরা চেষ্টা করেছি যাতে এইটা ফুল প্রুফ বলবো না, কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা অপারেটেবিলিটি যেন এটাতে থাকে। আমি উদাহরণ হিসেবে বলছি, যেমন আমরা ভাতা যেগুলো দেই, বয়স্ক ভাতা বলেন, বিধবা ভাতা বলেন বা রিসেন্ট ফ্যামিলি কার্ডটা এখন আমরা ম্যানুয়ালি করছি পাইলটিংয়ে, কিন্তু অন্যান্য ভাতা যেগুলো এস্টাবলিশ, এখানে বেনিফিশিয়ারি যারা আছেন তারা ডাটা নিজেরা ইনপুট করেন। আমরা একটা টাইম খুলে দিই, তখন তারা ইনপুট করেন, তারা সমস্ত কিছু ডিটেল করেন। এনআইডির সাথে আমাদের এপিআই করা আছে, যখন এনআইডি নাম্বারটা দেন তখন এনআইডি থেকে এনশিওর করে যে উনি এই ব্যক্তি, তারপর উনি তথ্যগুলো দেন। এখন অন্য ভাতাগুলোর ক্ষেত্রে যেটা হয় যে আমাকে দারিদ্র পরিমাপ করতে হয়, যে দারিদ্রটা কত তার ভিত্তিতে উনি ভাতাটা পাবেন কিনা। সেই জন্য আমরা অনেক ডেটা তার কাছে চাই, প্রায় 40 বা 42টা ক্রাইটেরিয়া। আপনার
বিল্ডিং আছে কিনা, এটা ভাড়া বাসা কিনা, আপনার নিজের বাসা কিনা, সম্পত্তি কতখানি আছে, টিভি আছে কিনা, সাইকেল আছে কিনা, মানে যেগুলো করা দরকার সবার সাথে কথা বলে একটা ইন্ডিকেটর, সেট অফ ইন্ডিকেটর ঠিক করা হয়েছে। এখানে বিদেশি দাতা সংস্থারাও ছিলেন যারা তাদের এক্সপার্টিস দিয়ে এটা হেল্প করেছেন, এবং সেটার পর আমরা এখান থেকে প্রক্সি মিন টেস্ট একটা স্কোর বের করার চেষ্টা করি। এটা পুরোপুরি মেশিনই করে, অটোমেটেড রিজনিং। কিন্তু এইখানে সমস্যা হচ্ছে আমরা কিন্তু স্কোরটা যখন করছি ডিপেন্ড করছে কিন্তু তার ডেটার উপর। এখন ওনার জমি থাকার পরে উনি যদি বলেন যে আমার জমি নাই, বা উনি ভাড়া নিজের বাসায় থাকার পরেও যদি বলেন না এটা আমার ভাড়া বাসা, তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনটা ডিফিকাল্ট হয়ে যায়। তো একই রকম হচ্ছে প্রতিবন্ধিতার ক্ষেত্রেও যেহেতু ডাটা কালেক্ট করতে হবে, আমরা এটার জন্য একটা ডাটা সিস্টেম করে দিয়েছি যে এখানে তারা এখানে ডাটা ইনপুট করতে পারবেন। আপনারা যারা ভিজিট করেছেন জানেন যে এখানে 4টা পার্ট আছে, এবং এখানে প্রতিটা সিস্টেমে আমরা ডিটেল তথ্য নেওয়ার চেষ্টা করি। কিন্তু ওই যে তার ডেটা কি দিলেন, তার প্রতিবন্ধিতার মাত্রা কি, সেইটা মেজারমেন্টটা আমরা ঠিক শুধু মেশিন অপারেটেড না করে রেখে একটা উপজেলা কমিটি করে দিয়েছি। এই কমিটিতে ইওনো থাকেন বা আমার সমাজকর্মীরা থাকে এবং একজন ডক্টর থাকেন, এবং তারা ওইখানে তার অ্যাপ্লিকেশন, তার অ্যাপিয়ারেন্স এসব দেখে তারা মেজার করার চেষ্টা করেন তার প্রতিবন্ধিতা আছে কিনা। তারপর যদি সেই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হয় তখন তাকে আমরা প্রতিবন্ধী ডাটাবেজে ইনক্লুডেড করি। তো এখন প্রতিবন্ধী কত সেটার পার্সেন্টেজ নিয়ে তো আজকে একটা বড় ডিবেট হয়েছে যে 1.4% থেকে শুরু করে 7.91%, তাই না? তো এখন আপনার যদি 1.4% ধরি তাহলে আমার হওয়ার কথা 23,80,000। যদি 17 কোটি মানুষ ধরি, সেটা আবার বিবিএসের উপর ডিপেন্ড করবে আসলে আমার জনসংখ্যা কত। তো আনুমানিক 17 কোটি ধরলে সেটা 23,80,000, আর 7.14 ধরি তাহলে হচ্ছে আপনার 1,21,38,000 সামথিং। তো সেটা যেটা বিবিএস শেষ যেটা করেছে 2.8% বলেছেন। 2.8% করলে 47,60,000 হয়। এখন আমার ডাটা আছে 39 লাখ বা 40 লাখ ধরেন। এখন এইখানে বিষয়টা হচ্ছে এইখানে হয়তো যারা এইখানে 100% কভারেজ হয়েছে বলে এটা নিশ্চিত হওয়া যাবে না, কারণ অনেকেই আছে যে যারা এর মধ্যে এখন ইনক্লুডেড হননি। যারা শুধুমাত্র জানেন যে এ ধরনের একটা ডাটাবেজ আছে, এখানে অ্যাপ্লাই করলে সুবর্ণ কার্ড পেতে পারেন, এবং এখান থেকে উনি কোনো ভাতা বা এই ধরনের কোনো সুবিধা পেতে পারেন, তারা অ্যাপ্লাই করছেন। অনেকেই আছেন যে অ্যাপ্লাই করেননি। যেমন গত পরশুদিন আমি ময়মনসিংহে গেলাম, একটা বাচ্চা সেরেব্রাল পালসির জন্য ফিজিওথেরাপি নিচ্ছিল, আরেকটা বাচ্চা অটিজম। তাদের বাবা মাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার সুবর্ণ কার্ড আছে কিনা, তো তারা জানে না এখনো যে এই ধরনের একটা সিস্টেম আছে। ফলে এইটা আসলে আমাদের জানানো উচিত। তবে আমার মনে হয় যে আমাদের সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত যদি অনেকেই কাজ করেন এটা নিয়ে, এবং এই ডাটাবেজ নিয়ে, তথ্য নিয়ে একটা আমাদের নিড আছে, রিকোয়ারমেন্ট আছে, কিন্তু স্টিল আমাদের একটা ডাটা সেট আছে যেখানে আপনি অ্যাটলিস্ট এই আমাদের লেটেস্ট এস্টিমেট বিবিএস যেটা করেছে তার অ্যারাউন্ড 80% লোক এখানে রেজিস্টার। ফলে আমরা যদি সচেতনতা একটু বাড়াতে পারি সেক্ষেত্রে এইটা হয়তো আরেকটু মূল যেটা প্রতিবন্ধী তার কাছাকাছি যাবে। আবার প্রতি বছর যেগুলো আপনার লাইভ বার্থ হচ্ছে তার মধ্যেও তো আবার অনেক প্রতিবন্ধী আছে, ফলে এটাও তো প্রতি বছর আপডেটেড হতে থাকবে। ফলে আমরা যেখানে আছি আমরা সবাইকে বলতে পারি যে যেহেতু একটা গভর্নমেন্ট ডাটা সেট আছে এবং যেহেতু একজন ডক্টর এটা সার্টিফাই করছেন, ওনার লেভেলটা কতখানি বিশ্বাসযোগ্যতার একটা মাত্রা আছে, এখানে যেন তারা করতে পারেন। এখন প্রসেসটা কি হবে সেটা নিয়ে আসলে আমি খুব একটা শিওর না। এটা আপনারা যারা এটা নিয়ে কাজ করেন সেটা আমি বলতে পারবেন। আমি একটু আপনার ওয়াশিংটন গ্রুপ সেট নিয়ে একটু দেখার চেষ্টা করছিলাম। তো তারা মূলত তো 6টা কোর ডিমেইনসে প্রশ্ন করে, ওদের রেজলিউশন সে ভালো বলতে পারবেন। সিইং, হিয়ারিং, মোবিলিটি, কগনিশন, সেলফ কেয়ার, কমিউনিকেশন। এবং 4টা মাত্রায় তারা দেখেন নো ডিফিকাল্টি, সাম ডিফিকাল্টি, এ লট অফ ডিফিকাল্টি অ্যান্ড ক্যান নট ডু অ্যাট অল। তো তার মধ্যে যারা এ লট অফ ডিফিকাল্টি এবং ক্যান নট ডু অ্যাট অল এইটা যারা বলে তাদেরকে প্রতিবন্ধিতা আপনি নেন। তো সেক্ষেত্রে আমি যদি আমাকে দেখি, যেমন কগনিশন, ডু ইউ হ্যাভ ডিফিকাল্টি রিমেম্বারিং ওর কনসেন্ট্রেটিং, এই রিমেম্বারিংয়ে যদি বলেন আমি আসলে সাম ডিফিকাল্টি না, আমার আসলে লট অফ ডিফিকাল্টি। ঠিক আছে, এখন আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে আমি যদি সেই ওয়াশিংটন গ্রুপ কোশ্চেনারে যান তাহলে আমি কিন্তু আসলে পড়ি এটার মধ্যে, এটা কিন্তু আসলে ফান না, কারণ আমার এখন লিখে না রাখলে আমি কিছুই মনে করতে পারি না। এমন দেখা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিছু কালকে এক পার্টি এসে বলে গেছে, আজকে আরেক পার্টি বলে আমি লিঙ্ক করতে পারি না যার আগে নিয়ে এসেছিলেন। তো এখন এইটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কি আর আমার দেশের সিচুয়েশনটা কি, দুইটার মধ্যে এটা লোকালাইজেশনের একটা ইম্পর্টেন্স সবসময়ই আছে। ফলে এইটা আমাদের একটু মাথায় রেখেই বোধহয় কাজ করা ভালো। তবে যেটা আবার সুইট ভাইয়ের যিনি বলেছেন যে মানে আসলে প্রবলেমটা কি সেটা আইডেন্টিফাই করতে কিন্তু আবার ডক্টরেরও সমস্যা হচ্ছে।
ফলে এখন ডক্টররা যখন সমস্যা বা চ্যালেঞ্জ ফেস করেন তখন ডক্টরদের কাছে কোনো প্যারামিটার বা ক্রাইটেরিয়া আছে কিনা, আমার মনে হয় ওই জায়গাটা আমরা একটু কাজ করতে পারি। একজন ডক্টর যখন সার্টিফাই করবেন উনি প্রতিবন্ধী, তো ওনার কাছে আমার খুব স্পেসিফিক একটা প্যারামিটার বা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া উচিত যাতে ওই ডায়াগনোসিসটা ঠিক মতো হয়। ওই ডায়াগনোসিসটা যদি ঠিক মতো হয় এবং প্লাস আমাদের প্রচারটা যদি বেশি হয়, সবাই যেখানে রেজিস্ট্রেশন করেন, তাহলে ডাটাবেসটা আপনার ফুলফিল করতে খুব বেশি চ্যালেঞ্জ হয়তো লাগবে না। এটা হচ্ছে একটা পার্ট। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আসলে এমপ্লয়েবিলিটি, কতজনের মধ্যে এমপ্লয়ি আছেন বা কতজন কাজ পাচ্ছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের টঙ্গীতে একটা আছে ERCPA, যেখানে আমরা ওই কৃত্রিম অঙ্গ বানাই বা লোকজনকে এইভাবে হেল্প করার চেষ্টা করি। তো সেখানে গত সপ্তাহে একটা প্রোগ্রামে একজন ছেলে এসে বলছিল যে আমি তো সুস্থ ছিলাম, কোনো কারণে আমার একটা পা কাটা গেছে, আমি এখন কারোর সামনে যে দাঁড়াই তো লোকজন আমাকে প্রথমেই ভিক্ষুক মনে করে, এই নাও এখন সাহায্য দিতে পারবো না। বলে এইটা তো মানে মেন্টালি আমার জন্য খুব শকিং। আমি তো একজন সুস্থ মানুষ, কোনো কারণে একটা অ্যাক্সিডেন্টে আমি একটা লিম্ব হারিয়েছি, কিন্তু আমি তো এখানে ভিক্ষা করতে আসি নাই। ফলে আমার অ্যাপিয়ারেন্সটা প্রথমে একটা খুব সমস্যা সৃষ্টি করে যে আমি আসলে ওই লেভেলে চলে গেছি। ফলে এখন এদেরকে এমপ্লয় আমরা কিভাবে করতে পারি, এই জায়গাটা একটু ডিফিকাল্ট। এখানে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের একটা বড় ইস্যু আছে। তারেক ভাই হয়তো ভালো বলতে পারবেন। এখন অনেক আমাদের যেহেতু গার্মেন্টসে আমাদের মোর দ্যান 80% আমাদের এক্সপোর্ট আর্নার্স, তো তাদের সাথে এখন যারা বড় বায়ার আছে, বিদেশের বায়ার, ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকার অনেক বায়ারের শর্ত থাকে যে এক্সপোর্ট করতে গেলে বা আমি কিনতে চাইলে তোমার মিনিমাম এত % তোমার প্রতিবন্ধী এমপ্লয়ি লাগবে। তো সেইটা যদি একটা কন্ডিশন দেওয়া থাকে, তো সেই কন্ডিশনটা আতিক ভাই ভালো বলতে পারেন যে কন্ডিশনটা পুরোপুরি ফুলফিল হচ্ছে কিনা, কোটা রিমেইনিং থেকে যাচ্ছে কিনা। যদি কোটা রিমেইনিং থাকে সেখানে আমরা কি করতে পারি। ফলে এইখানে আইএলও একটা ভালো কাজ করতে পারবে, সরকারের সাথে ইন্ডাস্ট্রি একটা অ্যালিয়েন্সটা দরকার যে কোটা যদি থাকে আমরা ফুলফিল করতে পারি কিনা। আর যেখানে যেখানে সম্ভব সেখানে করা। আমাদের টঙ্গীতে ওই প্রতিষ্ঠানে অনেক এমপ্লয়ার আসেন, অনেক গার্মেন্টস কোম্পানি, তারা বেসিক্যালি ওখান থেকে আমাদের এমপ্লয়ি নিয়ে যান যারা কাজ করতে পারে। এখন কিছু কিছু এমপ্লয়ি আছে, যেমন অনেকে আছে কম্পিউটার শেখেন। এখন কম্পিউটার যদি অন্ধ হয়, দৃষ্টি প্রতিবন্ধী হয়, তখন তার পক্ষে কম্পিউটারে ওনারা বোধহয় একটা সফটওয়্যার দিয়ে কাজ করেন যে রিড দ্য স্ক্রিন বা এই নামের একটা অ্যাপ আছে, সেটাতে ওনারা কাজ করার চেষ্টা করে। এখন সেইটাতে এমপ্লয়ারের পারপাস সার্ভ হচ্ছে কিনা বা উনি এটাতে তার প্রয়োজনটা মিটছে কিনা, এর প্রয়োজন না মিটলেও যদি তার একটা কোটা থাকে, এই কোটার মধ্যে আসলে উনি ওকে ফেলতে পারেন। তো আমার মনে হয় এই ইন্ডাস্ট্রির সাথে আমাদের অ্যালিয়েন্সের একটা বড় প্রয়োজন আছে, এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। আমি যেটা একটু আগে বলার চেষ্টা করেছি যে ডাটার ইন্টিগ্রিটিটা খুব ইম্পর্ট্যান্ট। মানে যারা ডাটা ইনপুট দিচ্ছেন বা যারা বলছেন, তারা তথ্য দিচ্ছেন, তারা আসলে অনেস্টলি বা ইন্টিগ্রিটি মেনটেন করে দিচ্ছেন কিনা, এইটা মেনটেন করা খুব ডিফিকাল্ট, কিন্তু আমাদের করা উচিত। জেমসের কথা যেটা বলেছেন সেটা খুবই ভালো, আমি খোঁজ নেব আসলে আছে কিনা, যদি না থাকে এটা অবশ্যই করা উচিত। আরেকটা যেটা হচ্ছে বিবিএস আমাদের একটা বড় ডাটা প্রডিউসিং এন্টিটি। এখন তাদের মেথোডোলজিটাও আসলে ওই যেটা আপনার ওয়াশিংটন গ্রুপের কথা বললেন সেটা হয়তো তারা রিভিউ করতে পারেন। এখন যেমন আমরা ফ্যামিলি কার্ডের ডাটা কালেকশন করতে যেয়ে যখন দেখলাম, ধরেন করাইল বস্তিতে আমাদের বিবিএসের এস্টিমেট ছিল যে এখানে অ্যারাউন্ড 33,000 হাউস হোল্ড থাকে, তো সেই অনুযায়ী আমরা প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি সেখানে আমরা হাউস হোল্ড পেয়েছি 44,000। সো মানে প্রায় 25% বেশি। সেটা হতে পারে যেমন HISটা তো আমার একটু আগের ডেটা, ফলে এটা হয়তো এর মধ্যে আপডেট হয়ে গেছে, ফলে এটা হয়তো মাইগ্রেশনের কারণে হয়েছে, প্রচুর লোকজন ঢাকায় চলে আসছে। কিন্তু সব জায়গায় আমরা পুরো ফ্যামিলি কার্ডে যেখানেই দেখছি যে বিবিএসের যে ডাটা, তার সাথে আমি 10-25% আসলে অ্যাড করেই নিতে হচ্ছে। ফলে এই বিবিএসের ডেটা, বিবিএস যে ক্রাইটেরিয়াতে ডেটা কালেক্ট করছে আর আমাদের যেটা দরকার, দুইটার মধ্যে একটা ম্যাচিং দরকার। কিন্তু এটা আসলে কোনো ফল্ট না, এটা আমাদের যেহেতু এক একজন এক একটা প্যারামিটারে কাজ করছে, আমাদের মধ্যে কমিউনিকেশন একটা জায়গা থাকতে হবে। শেষ যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার এই আইটি চ্যালেঞ্জেস কিছু আছে, নেটওয়ার্ক চ্যালেঞ্জেস আছে। যেমন প্রধানমন্ত্রী ঠিক করেছেন যে উনি যারা প্রতিবন্ধী আছে তাদেরকে উনি গণপরিবহনে একটা স্পেশাল অ্যাডভান্টেজ দেবেন, যারা রেলে বাসে উঠবেন তাদেরকে দেবেন। তো তখন রেল মন্ত্রণালয় থেকে বা সড়ক মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যোগাযোগ করা হলো যে দুইটা ডাটাবেসকে ইন্টিগ্রেট করা যায় কিনা। এখন আমি চাই না যারা আইটি নিয়ে কাজ করেন, এই এক একজন এক এক রকম ডাটাবেস বানাচ্ছে তো এক এক প্ল্যাটফর্মে, ফলে এই সবার মধ্যে একটা ইন্টিগ্রেট করা এটা একটা চ্যালেঞ্জ। এপিআই করতে গেলে ম্যাচ করবে কিনা। আবার ধরেন আমরা যেটা করেছি আমাদের ডাটাবেস, এইটার আইডি কার্ডটা হয়তো মেশিন রিডেবল না, এখন মেশিন রিডেবল করতে গেলে আমাকেও একটু আপগ্রেড করতে হবে, আবার রেল মন্ত্রণালয়ের যে সফটওয়্যার সেটাকে আসলে আমাদের সাথে ম্যাচ করতে হবে। এই একটা লজিস্টিক চ্যালেঞ্জ আছে আর কি। এইটা মিট আপ করলে
আমার মনে হয় অনেকখানি হেল্প হবে। আর যেটা আরেকটা কিছু বলতে চাচ্ছিলাম সেটা আসলে আচ্ছা, সেটা আরেকটা হচ্ছে লেটেস্ট যেটা আমরা আসলে জাতি হিসেবে, যেমন আমি জানি না, সরি, আসলে গভর্নমেন্ট এন্টিটির কিছু বলাটা আমার জন্য খুব ডিফিকাল্ট। আপনারা যখন লিখবেন কাইন্ডলি একটু নিউট্রালাইজ করে দেবেন যাতে কোনো সমস্যা না। যেমন জাতি হিসেবে আমরা খুব ডিসিপ্লিন না আর কি। আমার মনে হয় সবসময় একটা রিওয়ার্ডিং বা একটা পিউনিটিভ মেচার না থাকলে আমাদের জন্য কাজ করা ডিফিকাল্ট। এই যেমন ধরেন ট্রাফিক নিয়ে আমরা কত কিছু বললাম যে হ্যাঁ আমার ট্রাক চালক বাস চালক তারা অশিক্ষিত, তারা ট্রাফিক রুলস জানে না, কি করতে হবে তারা জানে না, এই জন্য ট্রাফিক মেনটেন করা যায় না। কিন্তু এখন যেই আপনি ক্যামেরাটা লাগিয়ে দিলেন এখন কিন্তু সব সাইজ হয়ে গেছে। যারা জানে না বলে বলছিলাম তারা একদম মানে লাল হলে থামে তো থামেই, সে একদম ওই যে জেব্রা ক্রসিংয়ের আগের লাইনে থেমে যাচ্ছে। ফলে যতক্ষণ পর্যন্ত আপনি পিউনিটিভ না দিচ্ছেন ততক্ষণ মানুষ সাইজ হচ্ছে না। আর এইখানে হচ্ছে আসলে উল্টা, মানে যারা ডাটা সেটে ইনক্লুড করবেন তাদের জন্য আমাদের একটা রিওয়ার্ডিং সিস্টেম আসলে রাখা উচিত, যে আপনি যদি এইখানে রেজিস্টার করেন, আপনি যদি সঠিক ডাটাটা এইখানে দেন, আপনি যদি আমার ডাটাবেজে আছেন, তাহলে এই সুবিধাগুলো আপনি পাবেন। এবং যারা আসলে প্রতিবন্ধী বাচ্চাদের বাবা মা, তারা তো আসলে খুবই আসলে পেইনের মধ্যে দিয়ে জানে। দিস ইজ মাই লাস্ট পয়েন্ট। তো ফলে তাদেরকেও আমাদের একটু সাহস দেওয়া, একটু সহায়তা দেওয়া, যে আপনি যদি আসেন তাহলে এইখানে সাপোর্ট আপনি পাবেন, আমরা দেবো, সো প্লিজ রেজিস্টার ইউরসেলভস। সো এই জিনিসগুলো হয়তো আমরা খেয়াল করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি লাস্ট পার্টে চলে এসেছি, আপনাকে দিয়ে এই করি যে আমরা কনক্লুড করার আগে আপনাদের কাছ থেকে একদম এক লাইনে আপনারা এই আজকের এই সেমিনারের ভিত্তিতে এক একজন বলেন যে লিস্ট মিনিমাম থিংস দ্যাট ইউ কুড ডু ফর দিস কজ। আপনাকে দিয়ে শুরু করি, যে একটা কিছু কমিট করেন যে হ্যাঁ আমরা অ্যাটলিস্ট আমি আমার সাইড থেকে এটা করতে পারি। আমার সাইড থেকে আমি যেটা কমিট করতে পারি যে আমরা এই প্রচারণাটা বাড়ানোর চেষ্টা করবো, যে উই হ্যাভ এ ডাটাবেস, প্লিজ রেজিস্টার হিয়ার। আর যেটা হচ্ছে আমার এই ডাটা রিডেবিলিটিকে বাড়ানোর চেষ্টা করবো, অন্তপক্ষে আমার সুবর্ণ কার্ডটা যাতে মেশিন রিডেবল হয় সেটা আমরা করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। ছোট একটা বেসরকারি সংগঠনের পক্ষ থেকে এটুকু বলতে পারি যে ডাটা কালেকশন রিলেটেড টুলস ডেভেলপমেন্ট এবং ডাটা কালেক্টরদের ক্যাপাসিটি বিল্ডিং, এই বিষয়ে যদি সিডিডির কাছে কেউ টেকনিক্যাল সাপোর্ট চায় সেটা আমরা প্রোভাইড করতে পারবো। থ্যাংক ইউ। আমার দিক থেকে আমরা বলতে পারি, আমরা আসলে ডিসেবিলিটি ডাটা যেটা কালেকশন, বিশেষ করে লেবার ফোর্স সার্ভের কথা আমি বলতে পারি। লেবার ফোর্স সার্ভেতে ডাটাটা যেন আরও স্ট্যান্ডার্ডাইজড হয় এবং ওয়াশিংটন গ্রুপ ইন্টারন্যাশনাল এবং দেশীয়ভাবে এটা যেন আরও ব্যবহারযোগ্য এবং সহজ করে করা যায়, সেক্ষেত্রে আমরা পরবর্তী প্রশ্নপত্রে এটাকে রাখার চেষ্টা করব এবং আমরা অন্যান্য মন্ত্রণালয়ের সাথে কোঅর্ডিনেশনটা আরও বাড়াবো। আমাদের দিক থেকে অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন আসলে যে জায়গাতে কাজ করে আমাদের নিজস্ব একটা ডাটাবেজ আমরা তৈরি করি, কারণ আমরা জানি যে গভর্নমেন্টের ডাটাবেসটা যখন আমরা ব্যবহার করি তখন ওখানে কিন্তু অসম্পূর্ণ থাকে, ওটা আপডেটেড থাকে না। এই জন্য আমরা যেটা করি যে আগে প্রথমে আমাদের একটা সার্ভে হয় এবং আমাদের তথ্য ভাণ্ডার আমরা সেটা সরকারকেও শেয়ার করি এবং কর্ম এলাকায় অন্যান্য যারা সংগঠন কাজ করে তাদেরকেও আমরা শেয়ার করি, কারণ ওইটার মাধ্যমে তারা উপকৃত হয়। সো এটাই হচ্ছে আমাদের যে আমরা যেখানেই কাজ করব সেখানে ডেটা রিলেটেড জায়গায় আমাদের নিজস্ব একটা ডাটাবেস আমরা তৈরি করব। ধন্যবাদ। আমরা বেটারওয়ার্ক প্রোগ্রাম তরফ থেকে আমরা যে ডেটাটা আমরা পার্সোনাল ডিসেবিলিটির জন্য করে থাকি এটা ডিপেন্ডেবল, ভেরি ক্রেডিবল। আমরা কিপ কন্টিনিউ দ্য সেম কালেক্টিং দ্য ক্রেডিবল ডেটা। এবং আমরা এখানে শ্রমবাজারে পার্সোনাল ডিসেবিলিটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশটা তৈরির ক্ষেত্রে, যেমন আমরা বেটারওয়ার্ক প্রোগ্রামে প্রায় 500 একটা ফ্যাক্টরি কাজ করে, তো এই জায়গায় 1.47 মিলিয়ন পিপল, প্রায় 15 লক্ষর মতো মানুষ আমাদের এই কাভারেজের মধ্যে আছে। সেই জায়গায় কীভাবে পার্সোনাল ডিসেবিলিটি থেকে অন্তর্ভুক্ত করা যায় সেই পরিবেশটা তৈরি করার ক্ষেত্রে আমরা আমাদের অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কাজ করার চেষ্টা করছি এবং সেটা আমরা আরও জোরদার করব, ইনক্লুডিং গভর্নমেন্ট, প্রাইভেট ইনিশিয়েটিভ, ফর এক্সাম্পল বিবিডিএন, আদার্স অর্গানাইজেশন আছে, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। সো সবার সাথে এই কাজগুলো আমরা আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ। আমি আসলে যেহেতু সংগঠন না, ব্যক্তি হিসেবে আমি একজন আইনজীবী হিসেবে এবং আমার একজন অ্যাক্টিভিস্ট হিসেবে যেটা আমি অলওয়েজ করি, এটা কন্টিনিউ করব বলে প্রমিস করি, সেটা হচ্ছে লিগ্যাল ইনফরমেশন ডিসেমিনেট করার মাধ্যমে মানুষের মধ্যে, বিশেষ করে যারা ডিউটি বিয়ারার, তাদেরকে একটা প্রেশারের মধ্যে রাখা। এবং আমি আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্টে
ইনফরমেশন কালেক্ট করা এবং কালেক্ট করে লিগ্যাল অ্যাকশনে যাওয়া, এটা আমার এক ধরনের নেশা এবং হবি, আর আমি কন্টিনিউ করব যাতে অ্যাকাউন্টেবিলিটি গুড গভর্নেন্সে কন্ট্রিবিউট করতে পারি। থ্যাংক ইউ। যেহেতু আমরা সুইট বাংলাদেশ সারা বাংলাদেশে রুট লেভেলে কাজ করে, রুট লেভেলে যে আমরা যে ডাটা অন্তর্ভুক্ত হয় আরও বেশি, সেই ব্যাপারে আমরা আরও সচেষ্ট হবো, আমরা সহযোগিতা করব এবং ওদেরকে অন্তর্ভুক্ত করে ইনক্লুসিভ সোসাইটি করার জন্য আমরা চেষ্টা করে যাব। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখন পর্যন্ত যেসব পলিসির আন্ডারে আমরা ইনফরমেশন কালেক্ট করি না বা ডেটা আমরা আনতে এখনও পারছি না, আমি আশা করছি যে আমরা সেগুলি সেই সব যে ডিফিকাল্টিগুলি আছে সেগুলি ওভারকাম করে আমরা ডাটা আনবো এবং পরবর্তীতে আমরা যেসব পলিসি বা স্ট্র্যাটেজি করব সেগুলো যেন এভিডেন্স বেসড হয়, সেই ক্ষেত্রে আমরা সচেষ্ট থাকব। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি সেভাবে কন্টিনিউ করব এবং সেটাকে আরও লার্জার ইম্প্যাক্ট যেন ক্রিয়েট করতে পারি সেটা করব। আর আমাদেরকে সবসময় আপনারা এই সমস্ত কাজের পাশে পাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর আমার সাইড থেকে অ্যাজ এ মিডিয়া পার্সোনাল জার্নালিস্ট আমরা গুড এক্সাম্পলগুলো দিয়ে সবাইকে অনুপ্রাণিত করব যেন মানুষ ইনভেস্ট করে ইন বিল্ডিং বেটার ফিউচার ফর দি ডিসেবলড পিপল। সো আমি লাস্টে কনক্লুডিং রিমার্কের জন্য অনুরোধ করছি আজিজা আহমেদ, সে হচ্ছে BBDN এর পরিচালক। প্লিজ কনক্লুড। ধন্যবাদ শের ভাই। আমি আসলে আজকের এই রাউন্ড টেবিলটা আয়োজন করার ক্ষেত্রে TBS এর পক্ষ থেকে TBS এর যে সহযোগিতা পেয়েছি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এরকম একটা ইম্পর্ট্যান্ট ম্যাটারে একটা পত্রিকার সাথে কাজ করা এবং যোগ্য ব্যক্তিদেরকে আসলে একটা টেবিলে আনা, এই যে পুরো একটা যজ্ঞ, এই যজ্ঞতে আপনাদেরকে পাশে পেয়েছি, অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে যারা আপনারা উপস্থিত আছেন, প্রত্যেকে আপনাদের বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং প্রত্যেকে আপনাদের জায়গা থেকে মানে অনেক সঠিক তথ্য এবং অনেক মানে বর্তমান পরিস্থিতির এমন সুন্দর বর্ণনা আমরা পেয়েছি যে আমরা যেটা চাচ্ছিলাম, আমাদের যে উদ্দেশ্য ছিল যে প্রেজেন্ট কনটেক্সটটা এবং সেইটাকে তুলে ধরা মানুষের কাছে পত্রিকার মাধ্যমে, সেটা আমরা পেরেছি। BBDN এর পক্ষ থেকে আসলে ব্র্যাক ব্যাংককে নতুন করে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, কারণ আমরা সবসময় যেটা হয় যে NGO সেক্টরে আমরা কাজ করি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাথে এবং এই সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো আছে আমরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাথেই করি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রেক্ষাপটে বিশ্বের বর্তমান পরিবর্তনের পরে আসলে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। প্রাইভেট সেক্টর একাধারে তারা যেমন পার্সন উইথ ডিসেবিলিটিদেরকে তাদের প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তি করতে পারে, কর্মসংস্থান সৃষ্টি করে, আবার যাদের ক্ষমতা আছে, ইচ্ছে আছে, তারা আবার তাদের জন্য বিভিন্ন ধরনের আয়োজন করতে পারে। যেমন ব্র্যাক ব্যাংকের সাথে আমরা কিন্তু স্কিলস বিল্ডিং ইনিশিয়েটিভ করছি, এমপ্লয়মেন্ট করছি অন্য জায়গায়, ব্র্যাক ব্যাংকের সাথে আমরা জব ফেয়ার করছি ফর পার্সন উইথ ডিসেবিলিটি। এবং ব্র্যাক ব্যাংকে দেখে কিন্তু আমরা দেখছি আরও অন্যান্য ব্যাংক আমাদের সাথে যোগাযোগ করছে, তারা কথা বলছে, আগ্রহী হচ্ছে। সো অ্যাজ এ পায়োনিয়ার ইন দিস ফিল্ড আমি ব্র্যাক ব্যাংকে ধন্যবাদ জানাই। আপনাদের যে মানে উদ্যোগ এবং আপনাদের উৎসাহ, যেটা আসলে অনেকে বলে যে ব্র্যাক ব্যাংকের পক্ষেই সম্ভব বিকজ অফ দ্য ইনহেরিটেন্স, দ্য নেম ব্র্যাক, দ্য ইনহেরিটেন্স ইউ হ্যাভ টুয়ার্ডস সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এইটা অন্য অনেকের পক্ষে পসিবল না। তো সেই জন্য সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা লাইন শুধু অ্যাড করবো, সেটা হচ্ছে এখান থেকে অন্যান্য কমার্শিয়াল ব্যাঙ্কগুলো শিখতে পারে যে আমরা অ্যাপার্ট ডুইং অল দিস থিংস উই আর দ্য মোস্ট প্রফিটেবল ব্যাঙ্ক ইন বাংলাদেশ। এক্স্যাক্টলি, জি তারেক ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা মনে করি যে আমরা আপনাদের সাথে আপনাদের সহযোগিতায় ডিসেবিলিটি ইনক্লুশনের ক্ষেত্রে বাংলাদেশে একটা আসলেই পরিবর্তন কতটুকু আনতে পারবো জানি না, অন্তত পক্ষে একটা মাইন্ডসেট পরিবর্তন করতে পারবো, প্রাইভেট সেক্টরের কাছে আরও পৌঁছতে পারবো এবং মিডিয়ার থ্রুতে বাংলাদেশের সার্বিক মানুষের কাছে পৌঁছাতে পারবো। এবং BBDN এর পক্ষ থেকে এইটাই আমাদের কমিটমেন্ট যে আমরা পার্সন উইথ ডিসেবিলিটির স্কিলস এবং এমপ্লয়মেন্টের জন্য অ্যাডভোকেসি, অ্যাওয়ারনেস, পার্টনারশিপ রিলেটেড যেখানে যে ব্রিজিং করা দরকার, যাদের সাথে কাজ করা দরকার, আমরা আমাদের মানে কাজ অব্যাহত রাখবো। সবাইকে ধন্যবাদ, আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শাহরিয়ার খান আপনার মডারেশন, আপনাকে ধন্যবাদ জানাই। আমার একটা রিকোয়েস্ট ছিল, সরি একদম লাস্ট মোমেন্টে, যদিও প্রোগ্রাম শেষ,
আমার জাস্ট একটা রিকোয়েস্ট ছিল বিবিডিএন এর পক্ষ থেকে যে আপনারা অনেকগুলো কমিটমেন্ট করেছেন, আজকের পর থেকে আমরা এই প্রোগ্রামের শেষে শুধু একটা কমিটমেন্ট আপনাদের কাছ থেকে চাই। এখন থেকে আমরা শুধুমাত্র প্রতিবন্ধী শব্দটা বলবো না, প্রতিবন্ধী ব্যক্তি, একটা ব্যক্তি শব্দটা যোগ করব। আমি সবার কাছে এটা আমার রিকোয়েস্ট, এবং আমি আশা করছি যে আজকের পর থেকে আমরা প্রতিবন্ধী শুধু না বলে প্রতিবন্ধী ব্যক্তি শব্দটা আমরা ব্যবহার করব। ধন্যবাদ।